হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ কেয়ারস এর আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। সো আজকে বেসিক্যালি আমরা আমাদের এই ওয়েবিনারে ডেভঅপস এর সব টুল এন্ড সার্ভিস নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। আমাদের সাথে আজকে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন গাজী অরফিয়াস করিম ভাইয়া এবং রিজওয়ানুল হক রাতুল ভাইয়া। ভাইয়ারা দুইজনই কাজ করছেন অপটিমাইজলিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সো এই পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা চ্যাটে লিখে জানাতে পারবেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। অরফিয়াস ভাই, রাতুল ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। থ্যাংক ইউ সো মাচ শাকির ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গাজী ফিয়াজ করিম। আহ, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার টু হিসেবে অপটিমাইজলিতে আছি অলমোস্ট 3.5 বছরের মতো। আম, আমার সাথে এখানে আজকের ওয়েবিনারের জন্য আমার এই কলিগ রিজানুল রাতুল। আমরা অপটিমাইজলিতে হচ্ছে সিএমপি প্রোডাক্টের ডেভঅপস বা এসআই টিমে হচ্ছে এসআই টিমে কাজ করতেছি। সো আজকে আমরা মেনলি ডিসকাস করবো ডেভঅপস এর টুলস এন্ড সার্ভিসেস নিয়ে। রাতুল, একটু ইন্ট্রো দিয়ে দাও তাহলে। Then we হ্যাঁ, can start. শিওর। হ্যালো এভরিওয়ান, আমি রিজওয়ানুল হক রাতুল। আপনি হচ্ছে অর্ভেজ ভাই যেটা বললেন যে আমরা অপটিমাইজের একটা টিমে কাজ করি, আমাদের অনেকগুলো টিম। আমরা হচ্ছে একটা প্রোডাক্টের ডেভঅপস টিমের ডেভঅপস এর রোলগুলো প্লে করি আর কি, আমাদের টিমটা। তো আজকে আমরা আহ, আমাদের যে ওয়েবিনার, এই ওয়েবিনারে আমরা বেসিক্যালি যে জিনিসটা টার্গেট করব সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপের টুল যেগুলো ইউজ করা হয় একটা ডেভঅপস প্রোডাক্টের লাইফ সাইকেলে, পাইপলাইনিং থেকে শুরু করে ডেপ্লয়মেন্ট পর্যন্ত বা ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, যেগুলো আমাদের মেইন কাজ একটা ডেভঅপস রোলের। সো আমাদের আজকে গোল থাকবে যে খুব বেসিক, যেমন গিট দিয়ে শুরু করে যদি সময় হয় কুবারনেটিস পর্যন্ত একটু কভার করা, বেসিক্যালি টাচ দিয়ে যাওয়া যে কিভাবে টুলগুলো কাজ করে এবং কেন টুলগুলো ইউজ করা হয়। আই থিঙ্ক এটা মোর ইম্পর্টেন্ট একটা ডিসকাশন রাদার দেন টুল শেখার আগে যে কোন টুলের কাজ কি এবং কেন করা হয়, জাস্টিফাই করা টুলগুলো। সো হোপফুলি দেখি আমরা কতটুকু কভার করতে পারি। আর গিটের খুবই বেসিক জিনিসপত্র দেখবো, আর হয়তো একটা দুইটা ইউজফুল কমান্ড হয়তো আমরা কভার করবো গিটের। দেন আমরা ডকার দেখবো, কুবারনেটিস দেখবো, টেরাফর্ম দেখবো, জেনকিন্স যদি পারি, সময় পাই একটু জেনকিন্সও দেখবো। সো হ্যাঁ, এটাই আজকের প্ল্যান। সো দেখা যাক আমরা কতটুকু শেষ করতে পারি। সো আমরা গিট দিয়ে শুরু করে দিই। আমি স্ক্রিনটা শেয়ার দিই। ভয়েস লো বলতেছেন একজন, এখন কি বেটার ভয়েসটা? দেখলে আমার মাইক্রোফোন থেকে ভয়েস লো। আচ্ছা। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, একটু আস্তে হয়তো শোনা যাচ্ছে। হ্যাঁ। সো আমরা গিট দিয়ে যদি শুরু করি, গিট বেসিক্যালি একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। ভাই আর একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওই যে স্ক্রিন শেয়ারটায় ভাই ওই মোর অপশন থেকে একটু গেলে ওইখানে ডিসেবল অ্যানোটেশন একটা অপশন থাকবে, ওইটা একটু জাস্ট চেক দিয়ে দিন। নিচে শেয়ার স্ক্রিনটা যেখানে হয়েছে ওই বারে যে মোর অপশনটা। হ্যাঁ, ডিসেবল অ্যানোটেশন ফর আদার্স, হ্যাঁ। জি, ডান, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ঠিক আছে। সো গিটের আমাদের ভার্সন কন্ট্রোল সিস্টেম সবচেয়ে পপুলার হচ্ছে গিট। গিট ছাড়াও আরো কিছু ভার্সন কন্ট্রোল সিস্টেম থাকে, এসভিএন আই থিঙ্ক সেকেন্ড। আমার দেখা মানে গিটের পরে কিছু মানুষজন ইউজ করছে সেটা হচ্ছে এসভিএন। এছাড়াও আরো কিছু টুল থাকতে পারে, বাট আমরা সোফার গিট নিয়েই থাকি। গিটটা হচ্ছে আমাদের কোড ম্যানেজমেন্ট করা, ভার্জনিং করা, বেসিক্যালি আমাদের পুরো এন্টায়ার কোড বেসের ম্যানেজমেন্টটা হচ্ছে গিটের থ্রুতে করব। নট জাস্ট কোড বেস, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ম্যানেজমেন্টটাও আমরা হচ্ছে গিটের থ্রুতে করব। মানে আমরা গিটের যে টুল সুবিধাটা, যে আমরা বারবার সবসময় শুনে আসি যে গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, গিট দিয়ে ভার্সন মেনটেন করা যায়, বাট দেখা যায় যে আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে গেলে আমরা শুধু গিটের 3-4টা কমান্ড বেশি ইউজ করি না। তো গিট কমিট অ্যাড পুশ,
দ্যাটস প্রিটি মাচ ইট। এরপরে কিন্তু হয়তো আমাদের গিটের ফিচার গুলো ইউজ করা হয় না, বাট অ্যাকচুয়ালি গিটের বা গিট হাবের যে ফিচার গুলো, গিট গিট হাব হচ্ছে গিট ইউজ করে একটা বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম, একটা প্রোডাক্ট যেটা মাইক্রোসফট সেল করে। এটা গিট ল্যাব আছে, গিট বাকেট আছে। সো আন্ডার দ্য হুড সবাই গিট ইউজ করে, গিট ওপেন সোর্স একটা টুল। সো আমরা হচ্ছে এখন বেসিক থেকে শুরু করে আর একটু ইউজফুল কিছু কমান্ড হচ্ছে আমরা একটু কাভার করার ট্রাই করি। যেহেতু আজকে আমাদের কন্টেন্ট একটু বেশি, আমরা হচ্ছে চেষ্টা করি যতটুকু কাভার করা যায়। আমরা চেষ্টা করবো যে ইউজফুল কিছু জিনিসপত্র যাতে আজকে আমরা দেখতে পারি। সো এখানে হচ্ছে আমার এখানে একটা রেপো দেখা যাচ্ছে। আমি এটা ক্লোন করে রাখছি। এটার একটা ব্রাঞ্চ হচ্ছে মেইন ব্রাঞ্চ। সো আমরা যখনই একটা গিট রেপো গিট হাব দিয়ে এখন ক্রিয়েট করি, আমাদেরকে হচ্ছে একটা বাই ডিফল্ট একটা ব্রাঞ্চ দিয়ে আছে। সো ব্রাঞ্চিংটা কি? ব্রাঞ্চিংটা হচ্ছে বেসিকলি আমার কোডের হিস্ট্রিটা হচ্ছে আমরা ব্রাঞ্চের থ্রুতে হচ্ছে ম্যানেজ করতে পারি, হিস্ট্রি বা হচ্ছে ভার্জনিংটা। বা একটা একটা কোড বেসে যখন অনেকগুলো ডেভেলপার একসাথে কাজ করবে, বা আমি যখন মাল্টিপল জিনিসপত্রের উপরে কাজ করব, হয়তো 2 দিন পর পর আমি নতুন নতুন জিনিসে কাজ করতেছি, এই জিনিসগুলো ট্র্যাক রাখার জন্য গিট হচ্ছে ব্রাঞ্চের একটা কনসেপ্ট ইউজ করে। তো এই পুরো জিনিসটা একটা কনসেপ্ট, এটা মাথার মধ্যে যে একটা গাছের ব্রাঞ্চের মতো আমাদের হচ্ছে গিটের অনেকগুলো ব্রাঞ্চ থাকে। সো গাছের মধ্যে যেরকম একটা মেইন, মানে একটা কি বলে মেইন একটা গাছের যে মেইন পোর্শনটা, সেন্ট্রাল যে পোর্শনটা, গাছের গুড়ি বা বডি যেটাকে বলি, ওটার থেকে যেরকম ছোট ছোট বিভিন্ন শাখা প্রশাখা বের হয়, গিটও এক্স্যাক্টলি সেম। এটা যদি আমরা আমাদের গিটের হচ্ছে মেইন ব্রাঞ্চটা ধরি, সো আমি যে কোনো কোড যদি করি, আমি হচ্ছে ডিরেক্ট এই মেইনে পুশ করতে পারি। মেইনটা হচ্ছে আমার বাকি সব ব্রাঞ্চের প্যারেন্ট। বাকি সব ব্রাঞ্চ হচ্ছে আমার মেইনটা থেকে হচ্ছে আপডেট নিবে। মানে মেইন যা বলবে বাকিটা, বাকিদের লেটেস্ট আপডেট তাই হবে। সো মেইনটা হচ্ছে আমাদের সোর্স অফ ট্রুথ। এই মেইনটা ধরেই আমরা ডেপ্লয়মেন্ট করি, মেইনটা ধরেই আমরা হচ্ছে বিভিন্ন রকম বিল্ড চালাই। সবকিছু আমাদের মেইন মেইন ব্রাঞ্চটা স্পেসিফিক। সো এটার সাথে আমাদের যেটা বললাম যে আমি হয়তো কাজ করতেছি একটা একটা ফিচারে। সো আমার এই ফিচারটা আমি হয়তো এখান থেকে ক্রিয়েট করি যে আমি ঠিক এই জায়গায় আমি এখানে ডে হিসাব করে দিই যে এটা হচ্ছে আজকে হচ্ছে সানডে। হ্যাঁ, সো সানডেতে আমি কাজ শুরু করলাম। কাজ শুরু করে আমার কোম্পানির বা আমার প্রোডাক্টের যে কোডটা আছে, সেটা হচ্ছে আমি পুল করে নিয়ে আসলাম আমার লোকালি। আমি একটা পুল কমান্ড রান করলাম যে আমি কমান্ডে যাচ্ছি না, আমি জাস্ট বলতেছি যে ফেচ অল দা লেটেস্ট কোড ইন মাই মেশিন। এটা আমি গিটকে বললাম যে তুমি এই কাজটা করো। সো এটার জন্য একটা কমান্ড ইউজ করা হয়, সেটা হচ্ছে হয়তো আমি এটা ইউজ করতে পারি গিট পুল ডট ডট ডট, আরো কিছু জিনিসপত্র আছে এগুলো আমি আসতেছি। সো গিট পুল এরকম একটা কমেন্ট দিয়ে আমি বেসিক্যালি মেশিনকে, আমি গিটকে এটাই বলি যে আমার যে প্রোডাক্টের সবগুলো কোড তুমি আমার লোকালি নিয়ে আসো। দেন আমি এখানে হচ্ছে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি, যেটাতে আমি হয়তো কাজ করব যে অ্যাড নিউ লগ পেজ, এরকম একটা টিকেটে আমি কাজ শুরু করলাম, রাইট? সো আমি যখনই ব্রাঞ্চটা সানডে মর্নিং এ শুরু করলাম, আমি এখানে হচ্ছে আমার কাজগুলো আস্তে আস্তে করতেছি, যে ক্রিয়েট পেজ, তারপর আপডেট, কিভাবে আপডেট করবে, আমি অনেক রকমের কাজ আমি করতেছি আমার ব্রাঞ্চের মধ্যে। এন্ড দেখা গেল যে আমার কাজটা আমি 2 দিন ধরে কাজটা করতেছি। তো সানডে মানডে আমি কাজটা করলাম। সো সানডে মানডের পরে হচ্ছে টিউসডেতে গিয়ে আমার কাজ শেষ। টিউসডে আজকে। এখন আমি যেহেতু একটা টিমে কাজ করি, আমার তো বাকি টিম মেম্বাররাও কাজ করতেছিল, রাইট? সো বাকি টিম মেম্বাররাও কিন্তু এভাবে আরো কিছু কাজ করে ফেলছে এই এই 2 দিনের মধ্যে, আমি যখন আমার এই ফিচারটাতে কাজ করতেছিলাম। সো এখন আমি তো এটা কি হইতেছে, কি রে এটা কি হইলো এই জিনিসটা? সো আমি তো হচ্ছে আমার বাকি টিমমেটরাও কাজ করতেছে, আমিও কাজ করতেছে।
এখন ওদের কাজের সাথে আমার যে কাজ, আমি তো লাস্ট এই যে ফেচ অল দ্য লেটেস্ট কোড এই কমেন্টটা আমি বলছি সানডেতে যখন আমি কাজ শুরু করছি। এখন ধরেন আজকে টুইসডেতে আমি 2 দিন আর কিছু করি না, আমি আমার কাজটাই করতেছিলাম। এখন ইন দ্য মিন টাইম আমার একটা টিমমেট আর একটা নতুন ফিচার অ্যাড করে দিল এখানে। সেটা হচ্ছে যে কয়েকটা নতুন ফিচার অ্যাড করলো, লেটস অ্যাড চ্যাটিং, টেক্সট মেসেজিং, টেক্সট মেসেজিং এরকম একটা ফিচার সে অ্যাড করে দিল। ইন দ্য মিন টাইম সে 2 দিন অ্যাড করে দিল। এখন আমার কোডটা কিন্তু ওর কোডের সাথে মানে ওটা ও কাজটা করে ও হচ্ছে মার্জ করে দিছে, মানে ও হচ্ছে ডিপ্লয় করে দিছে ইউজারদের কাছে, ওর কোডটা চলে গেছে। এখন আমার যে কোডটা এটা কিন্তু এখনো আমার কাজ মাত্র শেষ হয়েছে। তো এখন আমার কি করতে হবে? আমার তো আমার এই কাজটাতে যেটাতে আমি ক্রিয়েট আপডেট, এই যে নিউ ব্লগ পেজ যে ক্রিয়েট করছি, এখানে তো এই যে অ্যাড টেক্সট মেসেজিং আমার যে কলিগ যে কাজটা করলো এটা তো আমার কাছে নাই, তাই না? কারণ হচ্ছে আমি তো এই সানডের পরে আর এই ফার্স্ট লাইনের সাথে কোনো যোগাযোগই নেই আমার। আমি সানডের পরে চলে আসছি আমার এই ব্রাঞ্চে, আমার এই রাস্তাটাতে। সো এই কলিগ যে কাজটা করতেছে, এই কলিগের এই কাজটা আমার ব্রাঞ্চে তো নিয়ে আসতে হবে। সো গিটের থ্রুতে আমি হচ্ছে আমার কোডটাকে আমার কলিগের কোডের সাথে এই যে ঠিক এখানে এনে বসাই দিতে পারবো যে এটা হচ্ছে আমার code। এই যে অ্যাড নিউ ব্লক পেজ, এটা হচ্ছে আমার। সো আমার কলিগের কোডের উপরে নিয়ে আমার কোডটা আমি জাস্ট ডাম্প করে দিলাম, রাইট? সো এটাতে মেন সুবিধাটা কি হলো? আমার কলিগ যে মেসেজিং সিস্টেমে কাজ করলো সে তার মতো করে কাজ করে নিল। আমি যে ব্লগ পেজ নিয়ে কাজ করতেছি আমি আমার মতো করে কাজ করে নিলাম, তার তার সাথে আমার কোনো কনফ্লিক্ট নাই। এই এই পুরো জিনিসটা, এবং দুইজনে কিন্তু হচ্ছে এই একই জায়গা থেকে, আমাদের প্যারেন্ট কিন্তু সেম, আমাদের প্যারেন্ট কিন্তু সে মাস্টার একটা সোর্স অফ কোড, ওখান থেকে কিন্তু হচ্ছে আমাদের জার্নিটা শুরু। সো ইভেন দো দুইজন দুইটা ফিচারে কাজ করতেছি এবং দুইজনের ফিচারের সাথে কোনো মিলই নাই, আমরা হচ্ছে দুইজনের ফিচারের কাজ যখন শেষ হচ্ছে আমরা গিটের মাধ্যমে আমরা হচ্ছে এই জিনিসটা একসাথে মার্জ করে ফেলছি। তো আমি আমি যে কাজটা করলাম যে আমার এখান থেকে কোডটাকে নিয়ে এখানে যে বসাই দিলাম, এই কাজটা হচ্ছে আমি হয়তো করতে পারি হয়তো গিট পুশ একটা কমান্ড, হয়তো আমি ফার্স্টে গিট পেজ করলাম বা গিট পুল করলাম, দেন হচ্ছে আমি গিট পুশ করলাম, আমার কোডটা হচ্ছে আমি দিয়ে দিলাম। তো আমার এখানে এখন হচ্ছে আমার টিউসডে পর্যন্ত সব চেঞ্জেস হচ্ছে আমার এই মাস্টারে হচ্ছে চলে আসলো। সো এভাবে মানে ডিফারেন্ট ব্রাঞ্চ ক্রিয়েট করে আমরা একসাথে অনেকজন মানুষ একই কোড বেসে কোনো প্রবলেম ছাড়া হচ্ছে কাজ করতে পারি। এবং মেন মানে সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা কি, এখন আমি দেখলাম যে আমি যখন আমার এই যে অ্যাড ব্লগ পেজটা এটা যখন আমি হচ্ছে এই যে গিট পুল করে হচ্ছে আমি নিয়ে আসলাম, হ্যাঁ, এই যে মানে আমার কলিগেরটার সাথে আমি মার্চ করে ফেললাম, দেখলাম যে কোডটা কাজ করে না। এন্ড ফর সাম রিজন আমার ইউজাররা আমার অ্যাপ্লিকেশন ঢুকতে পারতেছে না, কোনো একটা প্রবলেম হয়েছে, মানে আমার কোড আর আমার টিমমেটের কোডের মধ্যে হয়তো কোনো প্রবলেম হয়ে গেছে, রাইট? গিটের জন্য আমি যেটা করতে পারবো আমি হচ্ছে এই পুরো জিনিসটাকে রিভার্ট করে ফেলতে পারবো। এই যে আমি এটা রিভার্ট করে হয়ে গেল, আমি এটা হচ্ছে রিভার্ট করে এই জায়গায় নিয়ে আসতে পারবো যে আমার যে এই চেঞ্জটুকু হয়েছে এটাকে তুমি রিভার্ট করে আমার টিমমেট যে কাজটুকু লাস্ট করছে মেসেজিং, মেসেজিং এ নিয়ে হচ্ছে আমি রেখে দিতেছি। সো আমি কোডটা রিভার্ট করতে পারতেছি গিটের থ্রুতে, এবং এটা খুবই এক লাইন মানে একটা কমান্ড দিয়ে হচ্ছে এই রিভার্টিংটা করা যায়। সো আমার মানে পুরো এন্টায়ার ফিচার আমি হচ্ছে কোড থেকে ইনস্ট্যান্টলি সরাই দিলাম, যে আমি এটা পরে ডিবাগ করে দেখবো যে কি কি ইস্যু হচ্ছে আমার অ্যাপ্লিকেশনে। সো এইগুলা হচ্ছে গিটের আমি যদি বলি একদম এবিসিডি, মানে একদম কোর ফিচার, যে কোড পুশ করা, ব্রাঞ্চিং করা, ডিফারেন্ট মানুষজন একসাথে একটা কোডে কাজ করা, এন্ড কোড হচ্ছে রিভার্ট করতে পারা, মানে ভার্সনটা কন্ট্রোল করতে পারা, যে আমি এ ভার্সন থেকে পরের ভার্সনে আগের ভার্সনে চলে যাচ্ছি, বা আমি এ ভার্সন থেকে পরের ভার্সনে হচ্ছে আহ আহ, চলে যাব। সো এই পুরো জিনিসটা আমরা করি একটা গিট টুলের মাধ্যমে, সিএলআই এর মাধ্যমে। সো আমি হচ্ছে একটু গিটটা দেখাই। তো আমার এই যে এখানে একটা মেইন ব্রাঞ্চ আছে, মেইন ব্রাঞ্চে হচ্ছে আমি যদি গিট লগ দেখি আমার এখানে হচ্ছে অনেকগুলো কমিট আছে, এই যে ফিক্স লিন্ট এরর,
গার্বেজ কমিট, এই যে আপডেট ইসি টু ইউজার, এরকম আমার আমার মানে অনেকে অনেক রকমের কাজ করছে। আমার হচ্ছে আহ, মানে এটা হচ্ছে আমার মেইন কোড বেস, এটা হচ্ছে আমার মেইন ব্রাঞ্চটা। তো আমি এখন এখানে একটা নতুন ব্রাঞ্চ হচ্ছে ক্রিয়েট করি। নতুন ব্রাঞ্চ ক্রিয়েটের জন্য বেসিক্যালি আমি হচ্ছে একটা শর্টকাট ইউজ করতেছি, গিট চেকআউট মাইনাস বি যদি দেই, সে হচ্ছে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবে, ব্রাঞ্চ ক্রিয়েট করে আমাকে ওই ব্রাঞ্চে সুইচ করে দিবে। তো আমি দেই হচ্ছে মাই ব্লগ পেজ, অ্যাড ব্লগ পেজ দিই, ধর অ্যাড ব্লগ পেজ। সো আমি অ্যাড ব্লগ পেজে হচ্ছে আমার মতো করে কাজ করতেছি, বাট আমার এই কোডের মধ্যে কিন্তু সবগুলো হচ্ছে আগের কোডের। এই যে আমার এই যে আমি এখন হচ্ছে অ্যাড ব্লক পেজে আছি, বাট আমার হচ্ছে হেড, মানে আমার যে মেইন কারেন্ট, মানে আমার যে অরিজিনের মেইন যেটা, হ্যাঁ, মেইনটা হচ্ছে সেম জায়গাতেই আছে। মানে হেড আর আমার হচ্ছে অরিজিনাল মেইনটা এক্স্যাক্টলি সেম জায়গাতেই আছে। এখন আমি যেটা করব, আমি আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করি। যে আমি হয়তো দেখলাম যে এখানে আছে, আমি এখানে একটা আমি ফাইল ক্রিয়েট করি, গিট, গিট না, আমি একটা ফাইল ক্রিয়েট করি, টাচ ব্লক ফিচার, ব্লক ফিচার। হ্যাঁ, আমি এটা করলাম, গিট অ্যাড করলাম, গিট অ্যাড করে গিট কমিট করলাম। আমরা আমরা যদি গিট অ্যাড দিই, অ্যাড দিয়ে ডট দিই, তাহলে যে ফাইলগুলোতে আমি চেঞ্জ করছি সবগুলো গিট গিট ট্র্যাক করা শুরু করে। যতক্ষণ পর্যন্ত আমি গিট অ্যাড কমান্ডটা রান করব, গিট হচ্ছে কোনো ফাইল ট্র্যাক করবে না। তো আমি এখানে গিট অ্যাড ডট দেওয়া মানে সবগুলো ফাইল, যতগুলো আনট্র্যাক্ট ফাইল আছে সবগুলো হচ্ছে তুমি ট্র্যাক করে ফেলো। ওর আমি এখানে স্পেসিফিক একটা ফাইলের নাম দিতে পারি, একটা স্পেসিফিক ফোল্ডারের নামও দিতে পারি। এটা মানে যে যখন যেটা লাগে আমি তখন সেটা দিতে পারি, বাট গিট অ্যাড ডট দিলে মোটামুটি কাজ হয়ে যায়। তো আমি এখানে দিয়ে, আমি এখানে হচ্ছে মাই ডেমো। আমরা কমিট গুলো করার সময় একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের রেপোর সবগুলো কমিট যাতে সেম হয়, মানে এমন না যে একজন এক রকমের কমিট করতেছে। তো একটা মানে মিনিমাম স্ট্যান্ডার্ড প্রত্যেকটা টিম হয়তো সেট করে নিবে, যে যেমন ক্যাপিটাল হইতে হবে ফার্স্ট ওয়ার্ডটা, তারপর সবকিছু প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। এমন না যে এমন হবে না যে অ্যাডেড ডেমো ব্লগ পেজ, ব্লগ পেজ, এমন না। এটা আমরা করবো হচ্ছে ধরো অ্যাড ডেমো ব্লগ পেজ, তো সবকিছু হচ্ছে প্রেজেন্ট টেন্সে হয়তো থাকবে। তো একটা গিটের কমিট হিস্ট্রিটা একটু সুন্দর থাকে আমার তখন, যেহেতু অনেক মানুষজন একটা রেপোজিটরিতে কাজ করে, সেরকম কিছু জিনিসপত্র আমাদের একটু মাথায় রাখলে আমাদের জন্য ভালো হয়। তো আমি গিট কমিটটা অ্যাড করে দিলাম। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, আমি হচ্ছে গিট সিও, আমি এখানে গিট লগে আবার একটু দেখাই যে আমরা এখানে গিট ব্লগে দেখায় যে আমার এই যে নতুন একটা কমিট আসছে, রাইট, অ্যাড ডেমো ব্লগ পেজ। আমি একটা পেজ অ্যাড করে আমার একটা নতুন কমিট আসছে। আমি কি করলাম, আমি আবার মাস্টারে গেলাম, মেইনে গেলাম, কি মেইনে গেলাম, মেইনে গিয়ে আমি হচ্ছে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি, সেটা হচ্ছে আপডেটেড সামথিং। আমি এটাতে আবার কাজ করবো, ওইটা কাজ করছে যে ওইটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না। সো আমি আগের বার কি করছি, একটা পেজ অ্যাড করছি যে ব্লগ ফিচার ডট টিএক্সটি। আমি এখন আবার একটা পেজ অ্যাড করি, ব্লগ ফিচার আপডেটেড ডট টিএক্সটি। আর একটা মানে আমি আমার মতো করে আরেকটা ডিফারেন্ট ব্রাঞ্চে ডিফারেন্ট কাজ করতেছি। তো এটা আমি হচ্ছে অ্যাড করলাম, গিট কমিট আপডেটেড পেজ ডেমো আপডেটেড পেজ আমি হচ্ছে করলাম। এখন একটা ইন্টারেস্টিং কমিট দেখা, সেটা হচ্ছে গিটের চেরি পিকিং একটা অপশন আছে, যে গিটকেও আমরা বললাম যে পুরো জিনিসটা ভার্জনিং করা, রাইট। তো এখন আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি এখন আছি কোথায়, আপডেটেড ব্রাঞ্চে, রাইট। এখন আপডেটেড ব্রাঞ্চে আমি যদি কমিট দেখি, গিট গিট লগ দেখি, এটা কি, যেমন এখানে একটা ভুল আছে, যে গিট আমি ডেমোর জায়গায় ডেমে লিখে রাখছি। সো আমার হচ্ছে আপডেটেডটাতে হচ্ছে আমার মানে আপডেটেড ব্রাঞ্চে আমার হচ্ছে আপডেটেড পেজটা আছে, রাইট। কিন্তু আমার অরিজিনালটাতে কি, আমার অরিজিনালটাতে শুধু ফিচার পেজটা আছে, রাইট। সো আমি এখন চাচ্ছি যে আমি তো আপডেটেডটাতে যে কাজটা করছি, এটা হচ্ছে আমি আমার অরিজিনাল যে ব্রাঞ্চটা ছিল ওইটাতে নিয়ে আসি, মানে দুইটা ব্রাঞ্চ আমি একসাথে করে ফেলতে চাচ্ছি। দুইটা ব্রাঞ্চের যে কমিটটা, এটা আমি একসাথে করে ফেলতে চাচ্ছি। আমি কি করতে চাচ্ছি আবার একটু বলি। আমি চাচ্ছি যে আমি এখানে যে কাজটা করছি, হ্যাঁ, এখানে আমি এখন একটা কাজ, এখানে আমার তিনটা চারটা কাজও থাকতে পারে, আমি এখানে একটা কাজ করছি, আমি চাচ্ছি যে এটা আমি হচ্ছে আমার আগের ব্রাঞ্চের সাথে একসাথে করে ফেলি। যেহেতু আমরা বললাম এটা গিট, এটা পুরোটা মানে ব্রাঞ্চ দিয়ে ম্যানেজড,
এটা কিন্তু ইজিতে করা যাওয়ার কথা। তো এটা করা যায়, এটা করার জন্য আমাদের হচ্ছে গিট চেরি পিকিং একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে। সো আমি যেটা করবো, আমি চাচ্ছি যে এটাকে মেইন ব্রাঞ্চে নিয়ে যাবো, মানে আমার মেইন ব্লগ ব্রাঞ্চে নিয়ে যাবো, আপডেটেডটাকে আমি মেইন পেজটার সাথে মার্জ করে দিব, আমার ব্লগ পেজের সাথে আপডেটেড পেজটা মার্জ হয়ে একটা হয়ে যাবে। সো আমি যেটা করলাম, এই কমিটটা আমি ইয়া করে নিলাম, এই যে এই কমিট হ্যাশটা, এটাকে এগুলোকে হ্যাশ বলে, কমিট সা বলে বেসিক্যালি, যে গিট হচ্ছে একটা হ্যাশ জেনারেট করে প্রত্যেকটা কমিটের আগের ফাইলগুলোর উপরে বেস করে, গিট হচ্ছে নতুন একটা কমিট প্রত্যেকবার জেনারেট করে। সো কমিটের হচ্ছে একটা জেনারেট করে, এবং এটা প্রত্যেকবার চেঞ্জ হবে। আমার যদি আগের ফাইলগুলো চেঞ্জ হয়, বা গিটের যদি আমার কোনো ফাইলের মধ্যে কোনো চেঞ্জ হয়, কমিট মেসেজে যদি কোনো চেঞ্জ, এই সারাটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি যেটা করবো, গিট সি চেক আউট, এইটা না, আমি হচ্ছে এই যে আপডেটেড পেজে আসলাম, আপডেটেড পেজে এসে, সো আমি এখানে লগ চেক করি, আমার ডেমো পেজ আছে, আমি চাচ্ছি যে ডেমোর সাথে আপডেটটাও থাকুক। সো আমি গিট চেরি পিক, আমি হচ্ছে কমিটটা ডাম্প করে দিলাম। এখন আমি দেখি গিট লগ দেখি, এখন কিন্তু আমার হচ্ছে এই যে, এটা তো আসছিলই আমার ডেমো ব্লগ পেজ, কিন্তু আমি ওই ব্রাঞ্চে যে কাজটা করছিলাম, ওই যে আমি যে ভুলটা লিখছি, ডেমে লিখছি, এটাও কিন্তু হচ্ছে আমার এখানে চলে আসছে। সো এই গিট চেরি পিকিং কমান্ডটা ইউজ করে আমি এভাবে এক ব্রাঞ্চের জিনিসপত্র আমি আরেক ব্রাঞ্চে খুব সিমলেসলি নিয়ে আসতে পারি। আমি লাস্ট আরেকটা জিনিস দেখাই, অর্কেশ ভাইয়ের কাছে একটু ছেড়ে দিব। সেটা হচ্ছে এই যে আমি যেটা ভুল করলাম কমিট মেসেজের মধ্যে, হ্যাঁ, সো লেটস আমি ভুলটা ঠিক করতে চাচ্ছি। সো আমি এখন যেটা করব, গিট রিপ্লেস, আমি ভুলটাও ঠিক করব, আমি ফাইলের মধ্যে কিছু চেঞ্জ করব, আমি যে কমিট ফাইলটা বানাইছিলাম ওখানে আমার হয়তো কিছু জিনিস হয়তো একটু চেঞ্জ করার ইচ্ছা আছে। সো আমি যেটা করি, আহ আমি যেটা করব যে গিট রিপ্লেস, তো আমি একটা কমান্ড রান করলাম, গিট রিবেস আই, মানে এটাকে ইন্টারেক্টিভ রিবেসিং বলে। সো ইন্টারেক্টিভ রিবেসিং এ আমরা যেটা করতে পারি, আমরা গিটের যে কোনো কমিট, হ্যাঁ, প্রত্যেকটা গিটের যে প্রত্যেকটা জিনিস যখন আমরা গিটে সেভ করি, তখন তো আমরা কোনো একটা কমিটের থ্রুতে সেভ করতেছি। তো যে কোনো জিনিস আমরা হচ্ছে চাইলে ওটা এডিট করতে পারি, মানে যে কোনো কাজ করতে পারি, আমরা এডিট করতে পারি, রিওয়ার্ডিং করতে পারি, আমরা ডিলিট করতে পারি, একটু ড্রপ করে দিতে পারি, আমরা কমিটে অনেক কিছু করতে পারি এই ইন্টারেক্টিভ রিবেসিং এর থ্রুতে। তো আমি এখন যেটা করব, আমি হচ্ছে আমার হচ্ছে ওই যে ডেমেটাকে আমি ঠিক করি। সো আমি এটাকে এখন এখানে আমি কি করব, আমি এখানে লেটস সি, দেখেন এখানে কিন্তু আমার বলা আছে, আমার মুখস্থ করা লাগতেছে না কিছু, আমার স্ক্রিনে কিন্তু এখানে বলা আছে পিক, রিওয়ার্ড, এডিট, স্কোয়াশ, পিক্স আপ, অনেক কিছু আছে। তো আমি এডিট করি, এটাকে আমি এখন এডিট করি। হ্যাঁ, এই যে এডিট করলাম, এডিট করে আমি এই যে কোলন কিউ দিলাম। হ্যাঁ, সো এখন আমি কি করতে পারবো, এখন আমি একটু আমার ভিএস কোডটা ওপেন করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমার কোডটা এখান থেকে পারমিশন নাই বলতেছে। ফাইল ওপেন, রিসেন্ট ক্লাস, প্রপার স্টার্টার, প্রপার স্টার্টার কি, হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ, এই যে আমার এখানে আমি হচ্ছে আহ হয়ে গেল, এই যে আমি কিন্তু এই যে ফাইলগুলো ক্রিয়েট করছি, রাইট, এই যে ফিচার আপডেটেড, আর হচ্ছে ব্লগ ফিচার ডট টিএক্সটি, এরকম কিছু ফাইল ক্রিয়েট করছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই দিই, সেটা হচ্ছে এখানে যদি আমি এখন গিট লগ লিখি, আমার এখানে কি আসে, আমি হচ্ছে এখন এই ডেমেতে আছি। আহ right, হ্যাঁ। So, আমি যেটা করি, আমি হচ্ছে এই ফিচার ব্লগের মধ্যে লিখি, দিস ইজ মাই আপডেটেড আপডেটেড পেজ, দিস ইজ মাই অরিজিনাল, মানে আমি কিছু কাজ করতেছি, আমি ইন্টারেক্টিভ রিবেসিং এ গিয়ে আমি হচ্ছে কিছু কাজ করতেছি, করার পরে এখন আমরা যদি এখানে দেখি যে ভিএস কোডের নিচে বাম পাশে এখানে কিন্তু অলরেডি লেখা আছে যে আমি রিবেসিং মোডে আছে, রিবেসিং মোডে আছে বেসিক্যালি, আমি বলতে পারেন গিটে কাইন্ড অফ এডিটিং মোডে আছে আমি গিটের। এখন এখন আমি যেটা করতে পারি, গিট
অ্যাড করলাম, এই যে গিট কমিট, আমি অ্যামেন্ড করে দিলাম। অ্যামেন্ড করলে কি হবে একটু দেখাই, অ্যামেন্ড করলে কি হবে। উম, আচ্ছা গিট কমিট এখান থেকে করে, এখান থেকে বেশি ছোট দেখাচ্ছে ওখান থেকে। গিট অ্যাড গিট কমিট মাইনাস অ্যামেন্ড। তো আমি যখন অ্যামেন্ড করলাম, এই যেমন ও কিন্তু আমাকে এডিটের অপশন দিচ্ছে, তো আমি এটাকে অ্যামেন্ড মানে কি, আমি লাস্ট যে কমিটটা ওই কমিটের মধ্যে এই চেঞ্জেস গুলো আমি পুশ করে দিচ্ছি। অ্যামেন্ডের কাজই হচ্ছে এটা, আমি নতুন একটা আমি যে কিছু নতুন কাজ করলাম, ফাইল টাইলে কিছু চেঞ্জ করলাম, এগুলো আমি যেটা করতেছি, আমি নতুন একটা কমিট না করে লাস্টের যে কমিটটা ছিল ওই কমিটের মধ্যে হচ্ছে আমি এই চেঞ্জগুলো পুশ করে দিচ্ছি। সো আমি দিলাম, দেওয়ার পরে গিট রিবেস কন্টিনিউ করে দিলাম। সো এখন আমি যদি আমার হিস্ট্রিটা চেক করি, গিট লগ, আমার কিন্তু এই যে ডেমোটা হয়ে গেছে, আমার কিন্তু হচ্ছে কি বলে আপডেটেড পেজটা হচ্ছে আমার এখানে চলে আসছে। এবং আমি যদি আমার ফাইলে হিস্ট্রিতে যাই, আমার কিন্তু এই চেঞ্জেস গুলো চলে আসছে, এই যে দিস ইজ মাই আপডেটেড পেজ, দিস ইজ মাই অরিজিনাল পেজ। সো আমি জাস্ট দুইটা ইউজফুল ফিচার দেখালাম, একটা হচ্ছে চেরি পিকিং খুবই ইউজফুল, আর একটা হচ্ছে ইন্টারেক্টিভ রিবেসিং, এটা খুবই ওয়াইডলি ইউজ হয়, আমাদের খুবই উপকারী দুইটা কমান্ড। হোপফুলি মানে যারা যারা একটু দেখতে পাচ্ছেন তাদের হয়তো হেল্পফুল হবে যদি এটা ইউজ করেন। So, হ্যাঁ, আমি এরপর অফিস ভাইয়ের উপরে ছেড়ে দিই, অফিস ভাই নেক্সট টপিকটা শুরু করবো। হ্যাঁ রাতুল। সো আমরা এতক্ষণ কথা বললাম গিট নিয়ে। সো গিটের মতো হচ্ছে, সো গিট যেহেতু একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম এরকম, সো আমাদের ডেভঅপস এর জার্নিতে বা হচ্ছে ডেভঅপস এর ডে টু ডে লাইফে হচ্ছে আমাদের অনেকগুলা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ জিনিসপত্র ইউজ করতে হয়। সো এটা টোটাল অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আমি হচ্ছে কোন কোম্পানিতে কাজ করতেছি এবং আমাদের হচ্ছে কোম্পানিতে কোন স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমরা সেট করছি। সো বা হচ্ছে আমি হচ্ছে কোনটাতে কোন টুলে হচ্ছে আমরা মানে আমাদের হচ্ছে এনভায়রনমেন্টটাকে হচ্ছে আমরা সেট আপ করে থাকি আর কি। সো গিটের মতো করে, মানে গিটের মতো করে না টেকনিক্যালি, মানে গিটের পাশাপাশি হচ্ছে আরো কিছু জিনিসপত্র আমাদের অ্যাকচুয়ালি ইউজ করতে হয়, ইউজ করা জানতে হয় অ্যাটলিস্ট। তো সেরকমই হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি অপারেটিং সিস্টেমের কথা বলি, লাইক একটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা একটা সিস্টেম, একটা প্রোডাক্টের ব্যাকবোন হচ্ছে, মানে প্রোডাক্টের হচ্ছে অ্যাকচুয়ালি এই রান করার জন্য ব্যাকবোন হচ্ছে অপারেটিং সিস্টেম। সো অপারেটিং সিস্টেমের যদি কথা আসে, আমরা যারা অপারেটিং সিস্টেম চিনি তারা মোটামুটি আইডিয়া আছে যে অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের এই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যকার একটা আহ, একটা ব্রিজের মতো কাজ করে বেসিকলি। সো অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা লাইক হচ্ছে এই ডেভঅপস এ দেখা গেছে আমরা মোস্ট অফ দ্য কেস লাইক আমাদের বেশিরভাগ সার্ভার গুলাই হচ্ছে লিনাক্স ইউনিক্স বেসড সার্ভার। সো এগুলো হচ্ছে বেসিক্যালি লিনাক্স কার্নেলের উপর বেস করে যে সকল অপারেটিং সিস্টেম ক্রিয়েট করা হয় সেগুলো মেইনলি ইউজ করা হয়। সো যার মধ্যে হচ্ছে আমরা হয়তো অনেকে ফ্যামিলিয়ার আছি যে উবুন্টু বা হচ্ছে আমাদের লাইক ডেবিয়ান, তারপর হচ্ছে এরকম তারপর হচ্ছে রেড হ্যাট লিনাক্স, তারপর মানে এরকম ডিফারেন্ট সার্ভার লিনাক্স গুলো, সার্ভার লিনাক্স অপারেটিং সিস্টেম গুলো মোস্ট অফ দ্য টাইম ইউজ হয়। তো আমরা যদি লাইক হচ্ছে এই আমাদের ডেভঅপস এর জার্নিটাকে যদি স্মুথ করতে চাই, তখন হচ্ছে আমাদের মোটামুটি লিনাক্সের যে কোনো একটা অপারেটিং সিস্টেমের বেসিক্যালি হচ্ছে বেসিক ইউজেজ গুলো অ্যাটলিস্ট জানতে হয়, যে মানে কোনটা কিভাবে কাজ করে বা কোন সিস্টেমে হচ্ছে অ্যাকচুয়ালি কোন কোন কমান্ড গুলা ইউজ করতে হয়, সেগুলো হচ্ছে আমাদের ফ্যামিলিয়ারিটি দরকার হয় আর কি। তো আমি একটু স্ক্রিন শেয়ার করি। সো আমরা আজকে মোটামুটি ডেবিয়ান বেসড একটা অপারেটিং সিস্টেম উবুন্টু নিয়ে কথা বলবো। সো আই হোপ যে আমার সেল দেখা যাচ্ছে। সো আমরা যদি প্রথমে কোন একটা অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি মানে ইউনিক্স বেস অপারেটিং সিস্টেম গুলো অ্যাকচুয়ালি কোন ডিস্ট্রিবিউশনের, সো ডিস্ট্রিবিউশন বলতে এখানে বোঝানো হচ্ছে উবুন্টু বা হচ্ছে রেড হ্যাট লিনাক্স বা সেন্টোএস বা এই টাইপের যেগুলো আছে আর্চ লিনাক্স, এগুলো মানে যে কোনোটা হতে পারে। সেগুলা কোন ডিস্ট্রিবিউশন সেটা যদি আমরা দেখতে চাই, তখন হচ্ছে আমাদের ক্যাট ইটিসি ওএস রিলিজ নামে একটা ফাইল থাকে। সো এখানে আমরা মোটামুটি আমাদের সার্ভার অ্যাকচুয়ালি হচ্ছে কোন ভার্সন বা কোন ইয়া সেগুলো আমরা এখান থেকে আমরা বেসিক্যালি দেখতে পারবো।
তো এখন এখন আমরা যদি এখন আমরা তো লিনাক্স মানে ইউনিক্স বেস অপারেটিং সিস্টেম গুলোতে সুবিধা হচ্ছে কি এগুলোতে মানে বেসিক কমান্ড গুলো বা বেসিক ইউজেস গুলো হচ্ছে মোটামুটি সেম। সো সিস্টেমে কিছু হচ্ছে প্রিবিল্ট বিল্ট ইন কিছু কমান্ড থাকে যেগুলো মোটামুটি অ্যাক্রস দা অপারেটিং সিস্টেম সেম থাকে। আর এর বাইরে ডিপেন্ডস অন আমাদের ইউজ কেস বা আমরা হচ্ছে কিরকম চাচ্ছি, আমরা কার্নেল সিকিউরিটি কেমন চাচ্ছি, আমাদের সিস্টেমটাকে হচ্ছে মানে আমরা কোনটাতে প্রেফার করি, এর উপর বেস করে আমরা ডিস্ট্রিবিউশন সেপারেট করতে পারি। সো ফর এক্সাম্পল লিনাক্সে যেটা হয়, সো ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেম গুলোতে সেগুলোতে হচ্ছে বেসিকলি একটা রুট ডিরেক্টরির মধ্যে অনেকগুলা, সো ইউনিক্স সিস্টেমে হচ্ছে আমরা যেটা উইন্ডোজের ফোল্ডার বলে থাকি সেটা হচ্ছে লিনাক্স বা ইউনিক্স সিস্টেমে যেটাকে বলা হয় ডিরেক্টরি। সো ডিরেক্টরি বেসিক্যালি হচ্ছে একটা রুট একটা ডিরেক্টরি থাকে, সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে হচ্ছে এটাকে ডিফাইন করা হয়। সো এই ফরওয়ার্ড স্ল্যাশের মধ্যে বেসিক্যালি আমাদের অনেকগুলো সাব ডিরেক্টরি থাকে। তো তার মধ্যে ফর এক্সাম্পল আমি যদি বলি, তো এর মধ্যে খুব কমন যে ডিরেক্টরি গুলো সেগুলো হচ্ছে এখানে যে বিন ডিরেক্টরি থাকে তার মধ্যে বাইনারি ফাইল গুলো থাকে। সো বাইনারি ফাইল গুলো হচ্ছে বেসিক্যালি আমরা মানে যে কমান্ড গুলো রান করে থাকি সেই কমান্ড গুলার হচ্ছে যে ফাইল গুলো সেগুলো থাকে আর কি মেনলি। তারপর আমাদের হোমের মধ্যে বেসিক্যালি হচ্ছে ইউজারের হোম ডিরেক্টরি গুলা, ইটিসির মধ্যে হচ্ছে আমাদের কনফিগারেশন গুলা, লিভ ডিরেক্টরির মধ্যে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমে যে সকল টুল হচ্ছে আমরা ইউজ করতেছি। প্রফেসর একটু ইন্টারাপ্ট করি ভাইয়া। আপনি অ্যানোটেশনটা একটু কষ্ট, জি জি জি, অ্যানোটেশনটা আর চলে গেছে হয়তো, ভুলে একটু দাগ পড়ে যাচ্ছে, তো জাস্ট একটু অ্যানোটেশনটা অফ করে দিন। এটা কি শেয়ারে ক্লিক করার পরে আসে জি নাকি? ভাই, ওই যে ওই শেয়ারের যে ট্যাবটা আসতেছে জুমে, ওইখানে একটা যে মোর অপশনটা আছে, ওই মোরে গেলে হচ্ছে ডিসেবল অ্যানোটেশন আসবে। হ্যাঁ হয়েছে ভাই, সো থ্যাংক ইউ। সো বেসিকলি এই হায়ারার্কিটা মানে মোরলেস সব সিস্টেম হচ্ছে সেম থাকে। তো এখন আমরা যদি কমন কিছু কমান্ডের ইউজেস দেখে আসি, ফর এক্সাম্পল আমি মাত্র আপনাদেরকে যে কমান্ডটা দেখালাম, লাইক হচ্ছে লেটস সে আমি একটা রাতুল এতক্ষণ যেরকম একটা গিট রিপোজিটরি দেখালো, আমি হচ্ছে একটা গিট রিপোজিটরিতে আছি। সো ফর এক্সাম্পল আমার রিপোজিটরিটা হচ্ছে এই অরিজিন থেকে হচ্ছে আমি এই রিপোজিটরিটা হচ্ছে আমি নিয়ে এসেছি আর কি। সো এখন যদি আমি দেখতে চাই যে আমার কারেন্ট ডিরেক্টরিতে অর্থাৎ কারেন্ট ফোল্ডারে, খুবই মোর প্রেসাইজ যারা উইন্ডোজ ইউজ করে আসতেছেন, সো আমরা এলএস কমান্ড দিয়ে বেসিক্যালি হচ্ছে এই যে ডিরেক্টরিতে যে সাব ডিরেক্টরি বা যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে আমরা দেখতে পারি। সো এখানে আমি যদি এগুলোর কোনটা কি মানে কোনটা ডিরেক্টরি কোনটা ফাইল সেটা যদি আমি দেখতে চাই আরো ডিটেল ভাবে, এবং কোনটা কখন মডিফাই হয়েছে কোনটা সাইজ কতটুকু সেগুলো আমরা এলএস ড্যাশ এল কমান্ডটা রান করলে আমাকে এখানে সে বলে দিচ্ছে যে এখানে টোটাল 28টা হচ্ছে ফোল্ডার এন্ড ফাইল মিলিয়ে আছে। তারপর লাইক হচ্ছে এখন এখানে আমাকে বেসিক্যালি হচ্ছে কিছু স্ট্রিং প্রিন্ট করে থাকে। সো বেসিক্যালি এই যে প্রথম যে স্ট্রিংটা আছে এটা বেসিক্যালি হচ্ছে এখানে প্রথম যে লেটারটা, এই লেটারটা হচ্ছে ডিফাইন করে যে আমার এটা কি একটা ফাইল নাকি একটা ডিরেক্টরি, কি সিম লিঙ্ক না কি। সো যদি ডিরেক্টরি হয় অর্থাৎ যদি ফোল্ডার হয় তখন হচ্ছে এটা ডি থাকে। আর যদি কোনো ফাইল হয়, ফর এক্সাম্পল আমি যদি এখানটা ফাইল ক্রিয়েট করি লাইক হচ্ছে টেস্ট ডট টিএক্সটি, আমি দেন আবার যদি এলএস ড্যাশ এল করি তখন দেখবো যে এই ফাইলের সামনে হচ্ছে কিছুই থাকে না, জাস্ট একটা ড্যাশ থাকে, একটা ব্ল্যাঙ্ক থাকে। সো এরকম সো যেটা বুঝলাম আমরা ডি দিয়ে ডিরেক্টরি বোঝায় আর ড্যাশ দিয়ে হচ্ছে ফাইল বোঝায়। আর বাকি যে পোর্শনটুকু আছে এটার মধ্যে এটা খুব ইন্টারেস্টিং, সো এটা আমরা একটু কেয়ারফুলি দেখি। সেখানে বেসিক্যালি আমাদের যে ফার্স্ট, সো এখানে আমাদের যে আহ, এখানে হচ্ছে তিনটা স্ট্রিং বোঝায়। একটা হচ্ছে সেখানে অ্যাকচুয়ালি মানে এইরকম তিনটা তিনটা করে গ্রুপ, মানে তিনটার কম্বিনেশনে হচ্ছে এরকম মোট তিনটা সেপারেট পারমিশন এন্টিটি বোঝায় মেনলি। সো এখানে প্রথম তিনটা এটা বোঝায় হচ্ছে আমার কারেন্ট যে ইউজার আছে আহ, তার পারমিশনটা কি, ঠিক আছে। তারপরটা বোঝায় হচ্ছে আমার আমার লিনাক্সে হচ্ছে বেসিক্যালি আমরা ইউজারকে বা হচ্ছে মানে আমাদের যত সিস্টেমে যত ইউজার আছে সেটা হইতে পারে সিস্টেম ইউজার বা হচ্ছে কাস্টম মানে আমাদের নিজস্ব মানে নিজস্ব তৈরি করে ইউজার,
তো তাদেরকে হচ্ছে আমরা একটা গ্রুপের মধ্যে অ্যাসাইন করতে পারি। সো গ্রুপ বেসিক্যালি আমাদের পারমিশনিং বা হচ্ছে এই হাবিজাবি জিনিসপত্রগুলো ইজি করার জন্য হচ্ছে এই গ্রুপ লিনাক্সের গ্রুপটা খুব ইউজ করা হয়। তো সেই গ্রুপের পারমিশনটা কি হবে আমরা সেটা দেখতে পারি। তারপর এই ইউজার আর গ্রুপ ছাড়া বাকি যেই যারা আছে, সেটা গ্রুপের বাইরে যারা আছে বেসিক্যালি তাদের পারমিশন কি, সেটা আমরা এখানে এই লাস্টের তিনটে স্ট্রিং দিয়ে বুঝতে পারি। সেখানে আর দিয়ে বোঝাই হচ্ছে যে আমি যে আমার যে ইউজারটা আছে, সো আমি যদি এখানে হু এম আই কমান্ডটা রান করি, সরি হু এম আই, সো তখন আমার আমার হচ্ছে ইউজার নেমটা প্রিন্ট করে দিবে আমাকে যে আমি কোন ইউজার। সো আমার যে ইউজার তার হচ্ছে রিড পারমিশন আছে, রাইট পারমিশন আছে, আর এক্স দিয়ে বোঝা হচ্ছে এক্সিকিউটেবল। এক্সিকিউটেবল মানে হচ্ছে আমি যদি কোন একটা বাইনারির কথা চিন্তা করি বা কোন একটা স্ক্রিপ্টের কথা চিন্তা করি, তো সেই স্ক্রিপ্টটাকে হচ্ছে আমি সো মানে এটা যদি কোনো একটা স্ক্রিপ্ট হইতো, এটার মধ্যে যদি কোনো স্ক্রিপ্ট থাকে আমি সেটাকে হচ্ছে এক্সিকিউট করতে পারবো, অর্থাৎ আমি সেটাকে রান করতে পারবো বেসিক্যালি। সো তারপর হচ্ছে আমার যে গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছি আমরা আহ, শুধু গ্রুপের মধ্যে হচ্ছে রিড পারমিশন আছে আর এক্সিকিউটেবল পারমিশন আছে, কোনো রাইট পারমিশন নেই কারণ এখানে ব্ল্যাঙ্ক আছে। একইভাবে গ্রুপ আর ইউজারের বাইরে যারা আছে তাদের হচ্ছে শুধু আহ, তাদের হচ্ছে রিডার এক্সিকিউটেবল আছে, কোনো রাইট পারমিশন নেই, ঠিক আছে। তো এখন আমি যদি লেটস আমার এই টেস্ট ডট টিএক্সটি যেটা, এটাতে দেখতে পাচ্ছি যে আমার ইউজারের জন্য কোনো এক্সিকিউটেবল পারমিশন নেই, ঠিক আছে। তো আমি যদি চাই যে আমার ইউজারের জন্য, অর্থাৎ আমার এই অরফিয়াজ ইউজারের জন্য আমি এই টেস্ট ডট টিএক্সটি তে একটা এক্সিকিউটেবল পারমিশন অ্যাড করবো, তখন হচ্ছে আমি এখানে সিএচ বট কমান্ড ইউজ করতে পারি। সো এখানে আমরা বলতে পারি যে কার জন্য। সো আমি বললাম হচ্ছে ইউজারের জন্য আমার কি পারমিশন লাগবে, এক্সিকিউটেবল পারমিশন। সেটা বলে যদি আমি এখন টেস্ট ডট টিএক্সটি এই কমান্ডটা রান করি, সো আচ্ছা প্লাস এক্সটি, সো বেসিক্যালি আমি মানে সুবিধাটা হচ্ছে আমি হচ্ছে বেসিক্যালি সবার জন্যই এখন দিয়ে দিই। আরো মানে এটা কারণ ন্যারো ডাউন করা যায়, আমি এখন দেখাচ্ছি। তো বেসিক্যালি এখন যেটা হবে যে আমার এই টেস্ট ডট টিএক্সটি যে ফাইলটা আছে, এটা হচ্ছে ইউজার, তারপর গ্রুপ, তারপর হচ্ছে আদার্স, সবাই হচ্ছে এক্সিকিউটিভ এটাকে হচ্ছে এক্সিকিউট করতে পারবে। বাট আমি অ্যাকচুয়ালি চাচ্ছি না যেটা করতে। সো আমি এটাকে আমরা এটাকে এভাবে না বলে আরো সিম্পলি বলতে পারি, লাইক আমি যদি সো রিড বলতে বোঝা মানে লিনাক্সের ভাষায়, সো এই রিড যে ক্যারেক্টারটা আছে এটার এগেনস্টে হচ্ছে একটা নাম্বার, মানে এটা একটা ভ্যালু আছে বেসিক্যালি আর কি। সো আমি যদি বলি যে আমার ইউজারের জন্য হচ্ছে শুধু মানে বেসিক্যালি হচ্ছে লেটস সে রিড আর রাইট থাকবে, ঠিক আছে, বা রিড রাইট এক্সিকিউটেবল থাকবে, তখন হচ্ছে এটা হবে 7। আর যদি শুধু রিড রাইট হয় তখন হবে এটা হবে 6। সো এখানে 7 6টা কিভাবে হয়, যে এখানে রিডের ভ্যালু হচ্ছে 4, রাইটের ভ্যালু হচ্ছে 2, আর এক্সিকিউটেবল ভ্যালু হচ্ছে 1। সো এগুলোর যোগফল যেটা হবে সেটা হচ্ছে বেসিক্যালি ফাইলের পারমিশন। তো আমি বলতেছি যে আমার ইউজারের জন্য হবে 7, অর্থাৎ ইউজার সবগুলো পারমিশন পাবে। বাট আদার্স যারা গ্রুপ এবং আদার্স যারা আছে তারা হচ্ছে জাস্ট রিড আর রাইট পারমিশনটা পাবো। তো এটা বলার পর আমি যদি আবার এখানে দেই, তখন দেখবো যে আমাদের এই যে আদার্স যারা আছে তারা হচ্ছে আহ, শুধু রিডার রাইট পারমিশনটা পাচ্ছে, এক্সিকিউটেবলটা পাচ্ছে না। তো এটা গেল হচ্ছে মোটামুটি আমাদের ফাইল পারমিশন বা আমরা কিভাবে ফাইল দেখতে পারি এটা। তো এখন আমি যদি লেটস সে আমার এখানে তো অনেকগুলো ডিরেক্টরি আছে, রাইট। সো আমি যদি কোন ডিরেক্টরি, কোন একটা ডিরেক্টরিতে লাইক লাইক হচ্ছে ডিরেক্টরিতে ভিতরে গিয়ে দেখতে চাই যে এখানে কি কি আছে, তো আমি তখন হচ্ছে সিডি কমান্ড অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি কমান্ডটা ইউজ করতে পারি। সো লেটস আমি ডকার ডিরেক্টরিতে গেলাম, এখানে যাওয়ার পর আমি দেখি এখানে কি আছে। সেখানে আমার একটা ডকার ফাইল আছে, একটা ডকার কম্পোজ YAML আছে। So, এখন আমি যদি চাই যে আমার আগের ডিরেক্টরিতে ফেরত আসতে, তো আমি আমরা যেটা করতে পারি যে লিনাক্সে হচ্ছে ডট ডট একটা ক্যারেক্টার আছে, এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এটা বোঝায় হচ্ছে বেসিক্যালি আগের ডিরেক্টরিটা। তো আমি এটা দিলে হচ্ছে আমাকে সে আগের যে আমি যেই হচ্ছে এই ডেভঅপস ক্যারিয়ার পার ডিরেক্টরিতে ছিলাম, আমাকে সেখানে নিয়ে গেল। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে চেঞ্জেস গুলো এখানে আমাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর মতো। So, এখন আমি যদি এখন আমি চাচ্ছি যে আমি আগে কোন ডিরেক্টরিতে ছিলাম, আমরা তো মাত্র হচ্ছে ডকার ডিরেক্টরি থেকে ডেভঅপস ক্যারিয়ার পার ডিরেক্টরিতে আসলাম, কিন্তু আমি চাচ্ছি এখন আবার ডকারে যাইতে। তো এখন এটার জন্য আমি ইদার এখানে ডকার টাইপ করতে পারি। বাট এখন যদি এমন হয় যে আমার আগের ডিরেক্টরিটার হচ্ছে অনেক ভিতরে ছিল, লাইক ডকারের ভিতরে আরো 3 4টা ডিরেক্টরি, তারপর গিয়ে হচ্ছে আমার ফাইনালি আমার যে ডিরেক্টরিতে আমি ছিলাম সেটাতে মানে সেটা ছিল আর কি। তো এখন এটাকে ইজি করার জন্য আমরা এখানে ডিরেক্টরি মানে আমার আমার যে লাস্ট ডিরেক্টরি ছিল সেটা নাম না বলে আমি এখানে জাস্ট ড্যাশ ইউজ করতে পারি। তো ড্যাশ ইউজ করলে যেটা হবে আমাকে সে আগের যে ডিরেক্টরি ছিল সেখানে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে। সো একইভাবে আমরা লেটস সে হচ্ছে কারেন্ট ডিরেক্টরি কি আছে আমরা যদি দেখতে চাই, পিডব্লিউডি লাইক আমাদের কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। তারপর আমি যদি কোনো ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই, লেটস সে হচ্ছে আমাদের ওয়েবিনার নামে একটা ডিরেক্টরি আমি ক্রিয়েট করবো, তখন হচ্ছে mkdir কমান্ড ইউজ করতে পারি। একইভাবে আমি যদি কোনো ফাইলকে ডিলিট করতে চাই, লাইক লেটস হচ্ছে আমরা যে টেস্ট ডট টিএক্সটি টা ফাইলটা ক্রিয়েট করছিলাম আমি সেটা রিমুভ করে দিব, তখন rm কমান্ড ইউজ করতে পারি রিমুভ করার জন্য।
আর যদি কোনো ডিরেক্টরি হয় তখন হচ্ছে আমাদেরকে rm-r কমান্ড ইউজ করতে হবে। সো আমি লেটস সে হচ্ছে আমার টকার ডিরেক্টরির মধ্যে যে ওয়েবিনার ডিরেক্টরিটা ছিলাম সেটাকে রিমুভ করে দিব। সো আমার এই ডিরেক্টরিটা রিমুভ হয়ে গেল। তো এরকম অ্যাকচুয়ালি আরো অনেকগুলো কমান্ড আছে। সো আমি আপনাদেরকে খুব বেশি বোর করতেছি না। আমাদের একটা রিপোজিটরি আছে, আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে রাখতেছি এটা। আপনারা এটার লিনাক্স ডিরেক্টরিতে গিয়ে হচ্ছে মোস্ট ইউজড যে কমান্ড গুলো সেগুলো দেখে আসতে পারবেন আর কি এক কথায়। সো আমি শেয়ার করে দিচ্ছি। আমাদের আমাদের ডে টু ডে লাইফে অ্যাকচুয়ালি এই যে যেটা বললাম মাত্র যে আমাদের এই লিনাক্স এর মতো করে হচ্ছে আরো কিছু টুলস আমরা ইউজ করতে হয় আমাদের। সো এই টুলস ছাড়া হচ্ছে আমাদের টুলস গুলো যেটা বললাম, যেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, বাট যে প্র্যাকটিসেস গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। সো সেরকম একটা স্ট্যান্ডার্ড হচ্ছে বেসিক্যালি CI/CD বলে এটাকে। সো আমি যদি একটু আমার ব্রাউজারে যাই, একটা মিনিট। ব্রাউজার আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। সো যেটা বললাম CI/CD। সো CI/CD বেসিকলি হচ্ছে আহ, আমি যদি একটু থেকে লিখে দিই এখানে। সো সিআই মানে হচ্ছে কন্টিনিউয়াস ইটারেশন, আর সিডি মানে হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। সো এই ওয়ার্ডটা হয়তো আপনারা অনেকেই শুনছেন, হয়তো আপনারা ইউজও করছেন হয়তো আপনাদের কোম্পানিতে বা হচ্ছে পার্সোনাল প্রজেক্টে যে কোনো জায়গায়। সো এটা অ্যাকচুয়ালি কি বোঝায়? সো সিআইটা যেটা বোঝায়, আমরা একটু আগে যে ফিচার ব্রাঞ্চের যে এক্সাম্পলটা দেখলাম গিটের, ওখানে রাতুল যেটা দেখাইলো। সো সেখানে আমরা দেখছি যে লাইক আমাদের ডেভেলপাররা হচ্ছে প্যারালালি। সো আমার রাতুল যেটা দেখাইছে, লাইক আমরা একটা ব্লগ পেজকে হচ্ছে দুইটা ডিফারেন্ট ব্রাঞ্চে হচ্ছে আমরা প্রথম ব্রাঞ্চে আমরা ব্লগ পেজটাকে ক্রিয়েট করলাম, তারপর আমরা আপডেট করলাম। বাট লেটসে হচ্ছে আমার এরকম 10টা 15টা ডেভেলপার আছে, এন্ড 10টা 15টা ডেভেলপার একই রেপোজিটরিতে কাজ করতেছে। ঠিক আছে, সো এই 10টা 15টা ডেভেলপার যখন কাজ করবে, লেটসে হচ্ছে আমি এট এ টাইমে আমি আমার টিমের হচ্ছে দুজনের সাথে আমি সিঙ্ক আপ করতে পারি যে আমি এটাতে কাজ করতেছি, আপনি কি এটাতে কাজ করতেছেন কিনা। ঠিক আছে, যাতে কনফ্লিক্ট না হয়। কিন্তু 10-15 জন যখন হবে বা আরো বেশি যখন হবে, তখন কিন্তু এটা এনশিওর করা যায় না যে কে কখন কোনটাতে কাজ করবে, রাইট? সো আমার অনেকগুলো ডিরেক্টরি থাকতে পারে, আমার একটা রিপোজিটরিতে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে, বা আমার মাল্টিপল রিপোজিটরি থাকতে পারে। মাল্টিপল রিপোজিটরিতে হচ্ছে আমাদের ডেভেলপাররা এট এ টাইম কাজ করতে পারে। সো এই টাইপের সিচুয়েশন গুলা লাইক আমাদের এই যে রিপোজিটরিতে লাইক ডেভেলপার যখন কন্ট্রিবিউট করবে, লাইক লেটস সে হচ্ছে ডেভেলপারের কোড হচ্ছে রিপোজিটরিতে কোন একটা পুল রিকোয়েস্ট দিল ডেভেলপাররা, দেওয়ার পরে তাদের পুল রিকোয়েস্টটা হচ্ছে অ্যাপ্রুভ হইলো, এন্ড সেটা হচ্ছে আমাদের যেই মেইন ব্রাঞ্চ আছে। সো সেটা আমাদের কোম্পানি ভেদে হয়তো নামটা ডিফারেন্ট হতে পারে, বাট আমাদের যেই মানে যে হচ্ছে আমাদের রুট ব্রাঞ্চটা, সেই রুট ব্রাঞ্চে লেটস সে হচ্ছে চেঞ্জ গুলো ইন্টিগ্রেট হইলো। এখন ইন্টিগ্রেট হওয়ার পরে লেটস সে হচ্ছে এখন আমাদের কাজ কি হবে? আমাদের তো ডেভেলপারও তো তাদের ফিচারটা হচ্ছে তারা লিখছে, তাদের সবকিছু যা যা চেঞ্জ করা তারা করছে। বাট এখন আমাকে এনশিওর করতে হবে যে ডেভেলপার যখন কোড লিখছে, সে যখন পুল রিকোয়েস্ট ওপেন করছে, তখন থেকে শুরু করে আমার যখন পুল রিকোয়েস্টটা মার্জ হয়েছে, তারপরে আমরা হচ্ছে যে কোডটা পাচ্ছি সেই কোডটা অ্যাকচুয়ালি অন্য অন্যান্য ডেভেলপাররা যে চেঞ্জেস গুলা করছে সেটার সাথে কম্প্যাটিবল কিনা। সো কম্প্যাটিবিলিটি চেক করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের যে লেটস আমাদের সিএ পোর্শনটুকু যেটা আছে, তো সিএ পোর্শন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এখানে আমরা প্রথম হচ্ছে আমাদের প্যাকেজটাকে লেটস বিল্ড করি। ঠিক আছে, so আমরা প্যাকেজটাকে বিল্ড করি। সো বিল্ড করার পরে আমরা প্যাকেজটাকে লেটস বিল্ড করলাম। সো হ্যাঁ, আমরা প্যাকেজটাকে বিল্ড করলাম। তো এখন প্যাকেজটাকে বিল্ড করতে গিয়ে এখন এর পাশাপাশি লেটসে হচ্ছে আমি এই প্যাকেজটাকে বিল্ড করার সময় আমার অ্যাকচুয়ালি উচিত হচ্ছে কি যে আমার অন্যান্য ডেভেলপাররা যে চেঞ্জ গুলো করছে সেগুলোর সাথে এটা কম্পাটেবল কিনা এটা বোঝার জন্য আমি কিছু কি করলাম, টেস্ট রান করলাম। ঠিক আছে, সো আমি যেখানে দিলাম হচ্ছে রান টেস্ট। এখন এই টেস্ট গুলো কিরকম হতে পারে? টেস্ট গুলো হতে পারে হচ্ছে লেটসে ইউনিট টেস্ট হতে পারে। তো আমার এটা হইতে পারে ইউনিট টেস্ট। ইউনিট টেস্ট বেসিক্যালি যেটা করে, আমরা যারা ডেভেলপার আছে তারা হয়তো ফ্যামিলিয়ার থাকবে যে আমাদের কোডের হচ্ছে প্রত্যেকটা মডিউল বা প্রত্যেকটা ফাংশন চেঞ্জের উপর একটা টেস্ট রান করা যায়। আমি ফাংশনটা যে আমি এখানে লাইক চেঞ্জ করছি, এটা অ্যাকচুয়ালি
লাইক হচ্ছে সেটা তার প্রপার বিহেভিয়ারটা করবে কিনা। তো আমি ইউনিট টেস্ট করতে পারি, আমি ইন্টিগ্রেশন টেস্ট করতে পারি। সো আমার এই সিআই পাইপলাইনে হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদের এনশিওর করতে হয়। সো ফাইনালি যখন আমাদের এগুলো পাস করে, সো পাস করে যাওয়ার পরে দেন আমরা ফাইনালি যেটা করি, সো আমি যদি এটাকে আহ, so সেগুলোকে যদি আচ্ছা, so আমি এটাতে না যাই। সো লেটস আমার যখন ফাইনালি এটা যখন পাস করলো, আমি যখন এটা পাস করলো তখন হচ্ছে আমি যেটা করব যে এটা পাস করার পরে আমরা এই রিলিজটাকে, আমাদের এই আর্টিফ্যাক্টটাকে হচ্ছে আমরা কোথাও একটা স্টোর করব। So আমি লেটস এটাকে ধরলাম হচ্ছে আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা ধরে নিলাম যে এটা একটা ডকার রেপোজিটরি। আমি এটা ডকার রেপোজিটরিতে হচ্ছে আমি স্টোর করব। ডকার রেপোজিটরিতে হচ্ছে এটাকে স্টোর করলাম ফাইনালি, লাইক ডকার রেপোজিটরিতে আমাদের স্টোর হলো। এখন আমাদের এই বিল্ড আর্টিফ্যাক্টটা যখন মানে এটা বিল্ড হওয়ার পরে ফাইনালি যখন আমাদের এই ডকার আর্টিফ্যাক্টটা যখন স্টোর হইলো, আমাদের কাজ কিন্তু এখানে শেষ না। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এটা এখন আমাদের সার্ভারে বা হচ্ছে আমরা যেখানে হোস্ট করতেছি সেখানে কিন্তু এটাকে আপ করতে হবে বেসিক্যালি। সো আমাদের এখানে এই যে আপ করার যে ব্যাপারটা বা ডেপ্লয় করার যে ব্যাপারটা, সেখানে হচ্ছে আমাদের এই সিডি পোর্শনটুকু যেটা সেটার আহ, সেটা বেসিক্যালি চলে আসে আর কি। সো সিডিতে আমরা যেটা করি যে আমাদের যে রিলিজটা আসলো, সো এটাকে হচ্ছে আমরা বেসিক্যালি বলতে পারি যে রিলিজ লেটেস্ট ভার্সন টু প্রোডাকশন। ঠিক আছে, So, আমি এটাকে একটু ব্রেক ডাউন করে দিই। So, হচ্ছে এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। So, আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে লাইক রিলিজের লেটেস্ট ভার্সন টু প্রোডাকশন। এখন প্রোডাকশন তো রিলিজ করাটা অ্যাকচুয়ালি যতটুকু সহজে বললাম, এটা তো অ্যাকচুয়ালি এতটুকু সহজ না। কারণ এখানে আমাদের আরো কিছু ব্যাপার স্যাপার আছে। ফর এক্সাম্পল, আমরা যেই হচ্ছে আমরা যে হচ্ছে রিলিজ ফাইলটাকে এখানে আহ, আমাদের যে ফাইলটাকে আমরা বিল্ড করলাম, সো এটা অ্যাকচুয়ালি প্রোডাকশনে রিলিজ হওয়ার আগে আমাদের আরো কিছু অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে। লাইক আমরা এটাকে প্রথমে একটা স্টেজিং এনভায়রনমেন্টে লেটস আমি রাখলাম। সো আমার একটা স্টেজিং এনভায়রনমেন্ট আছে এখানে। সো আমি এটাকে দিলাম হচ্ছে স্টেজিং, দিলাম হচ্ছে এটাকে স্টেজিং। সো স্টেজিং হচ্ছে বেসিক্যালি সে কিছু টেস্ট রান করলো, টেস্ট গুলো যখন পাস করলো সে হচ্ছে লেটস সে এটাকে স্টেজিং এ যখন পাস করলো তখন সেটাকে প্রোডাকশনে নিয়ে গেলো। এখন এই যে স্টেজিং বা আমি প্রোডাকশন এগুলো যে বলতেছি, এখানে ছিল অনেক অনেক ইকুইপমেন্ট বা অনেক লাইক হচ্ছে মিডলম্যান আছে এখানে। লাইক ফর এক্সাম্পল, আমি যখন হচ্ছে আহ, আমি আমি যদি লেটস হচ্ছে আমি যদি একটা ভার্চুয়াল মেশিন আমি যদি ডেপ্লয় করতে চাই, তখন হচ্ছে আমাকে সেই ভার্চুয়াল মেশিনের তো আমার লেটস হচ্ছে দুইটা এনভায়রনমেন্ট আছে। লাইক এই যে আমার হচ্ছে স্টেজিং এর পরেই হচ্ছে লেটস একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে আমার এই কোডটা রিলিজ হলো, আবার প্রোডাকশন এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের কোডটা রিলিজ হলো। সো আমার এই দুইটা এনভায়রনমেন্টের জন্য আবার অ্যাকচুয়ালি আমাদের এই যে স্টেজিংটা পাস করার পরে লেটস আমি এখানে একটা দিলাম থেকে রেপ্লিকেট করে ফেলি ডেভেলপমেন্ট। সো ডেভেলপমেন্টটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে, লাইক সবার যে দরকার হয় ব্যাপারটা এমন না। সো লেটস হচ্ছে আহ, আমাদের ডেভেলপাররা বা কেউ যদি কোনো কিছু ব্রেক করার পসিবিলিটি থাকে, তারা হচ্ছে এরকম ডেভেলপমেন্ট বা লেটস হচ্ছে এটাকে প্রি প্রোডাকশন বলা যায়। লাইক প্রি প্রোডাকশন হচ্ছে রিলিজ করে দিল আর কি, জাস্ট টেস্ট করার জন্য। তো এই যে প্রি প্রোডাকশন বা এই যে রিলিজের যে ব্যাপারটা আছে, এই পুরো ফ্লোটাকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। সো এটাকে কন্টিনিউয়াস কেন বলা হয়? লাইক এটাকে কন্টিনিউয়াস বলার রিজন হচ্ছে এটাই যে আমাদের যখন এই সিআইটা যখন কমপ্লিট হবে, ঠিক আছে, যখন সিএটা কমপ্লিট হবে তখন এই সিডিটা হচ্ছে স্টার্ট হয়ে যাবে। সেটাকে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট বা হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট মানে বলা যায় মেনলি। সো এই যে কন্টিনিউয়াস কথাটা বলার কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের কিন্তু ডেভেলপাররা কিন্তু থেমে থাকবে না, রাইট? সো আমাদের ডেভেলপাররা যে থেমে থাকবে না, সো আমাদের কিন্তু এটা চলতেই থাকবে। সো ফর এক্সাম্পল, আমার যখন একটা ডেভেলপমেন্ট হয়ে গেল, আমার একটা রিলিজ আমাদের প্রোডাকশনে বা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা প্রি প্রোডাকশনে চলে গেল, তখন কিন্তু আবার আমাদের নতুন কোড আসবে। সো আমরা লেটস সে হচ্ছে এই সাইকেলটা যদি আমি ধরি যে আমাদের এটাকে থেকে হচ্ছে কার্ভ করে কেমনে, তো বেসিক্যালি হচ্ছে আমাদের লেটস সে এটা এসিডিটা শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর সে আবার হচ্ছে লাইক সিএ তে আসলো। ঠিক আছে, So আমি যদি এখানে বলি, তো
এটা জাস্ট বোঝানোর সুবিধাটা আপনাকে দেখালাম। সো মানে এটা লাইক এটা লুপের মধ্যে চলতেই থাকবে, লাইক সিডি টা শেষ হইলো, আবার নতুন সিআই আসলো, আবার এটা লাইক এমন না যে আমাদের এটা একটা জন্য একটা ব্লকার থাকবে। লাইক একটা কোড যখন আমাদের হচ্ছে লাইক রিপোজিটরিতে গেল, তখন কিন্তু সিআইটা শুরু হয়ে গেল। হয়তো যে রিলিজটা সেটা হয়তো আমরা লেটস সে হচ্ছে আমাদের যদি একটা রিলিজ এখানে ব্রেক করে, তখন আমাদের এনশিওর করতে হবে যে আমরা আহ, আমাদের আগের যে ভালো রিলিজটা ছিল সেখানে হচ্ছে আমরা আবার ব্যাক করতে পারতেছি। সো এটা ডিফারেন্ট জিনিস, এটা আমাদের মনিটরিং বা লগিং এর ক্ষেত্রে আসবে। বাট মোটামুটি সিআইসিডি হচ্ছে এটাই যে আমাদের একটা বিল্ড, আমাদের যেই মানে কোড আছে সেটা একটা আর্টিফ্যাক্ট ক্রিয়েট করে সেটার এগেনস্টে কিছু টেস্ট রান করে সেটাকে হচ্ছে কোথাও একটা স্টোর করব, এন্ড ফাইনালি হচ্ছে সেটাকে আমাদের প্রি প্রোডাকশন স্টেজিং বা স্টেজিং এ লাইক নিয়ে হচ্ছে আমরা কিছু এখানে কিছু টেস্ট রান হইতে পারে, লাইক আমাদের ইউআই টেস্ট রান হইতে পারে যে আমাদের ইউআইটা ঠিকঠাক মতো আছে কিনা, বা আমাদের ফিচার গুলো ঠিকঠাক মতো আছে কিনা, বা আমাদের এপিআই টেস্টিং হইতে পারে যে এপিআই গুলো ঠিকঠাক মতো আছে কিনা। এটা হওয়ার পর ফাইনালি হচ্ছে দেন আমাদের এই প্রি প্রোডাকশন বা হচ্ছে প্রোডাকশনে সেটা ডিপ্লয় হলো। সেই প্রি প্রোডাকশনে যে মানে একসাথে হইতে হবে এমন না, এখানে একটা ডিপেন্ডেন্সি থাকতে পারে যে স্টেজিং এর পর আগে প্রি প্রোডাকশনে যাবে, লোকজন টেস্ট করবে, ম্যানুয়ালি টেস্ট করলো, টেস্ট করার পর ফাইনালি হচ্ছে এটা প্রোডাকশনে যাবে। সো এরকম অনেকগুলা মানে এরকম প্রসেস বা এরকম প্র্যাকটিস গুলার কম্বিনেশনে হচ্ছে বেসিকলি সিআইসিডি বলা হয়। সো আমি খুব বেশি কিছু বাড়াচ্ছি না। সো সিআইসিডির জন্য হচ্ছে খুব পপুলার কিছু টুলস আছে। সো আহ, আমরা যদি হচ্ছে আজকে সময় পেয়ে আমরা সেই টুলস গুলো নিয়ে কিছু ডিসকাশন করবো। বাট খুব পপুলার কিছু টুলস এর মধ্যে ফর এক্সাম্পল সিআইটিআই করা, মানে সিআই করার জন্য মেইনলি গিটহাব অ্যাকশনস, জেনকিন্স, ঠিক একইভাবে সিডি করার জন্য আনসিবল, তারপর টেরাফর্ম, তারপর হচ্ছে আমাদের ফর এক্সাম্পল তারপর হচ্ছে আমরা গিটহাব অ্যাকশনস হচ্ছে সিডির জন্য ইউজ করতে পারি। সেরকম অনেক অনেক টুলস আছে। তারপর আমাদের টেস্টের জন্য হচ্ছে বেসিক্যালি সার্কেল সিআই, তারপর হচ্ছে আমাদের আরো আরো অনেক অনেক টুলস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তারপর আমাদের গিটহাবে বিল্ড হচ্ছে কোড কোয়ালিটি টেস্ট করার জন্য কোড কিউএল। তারপর আরো অনেক কিছু আমরা বেসিক্যালি আমাদের নিড ওয়াইজ আমাদের কোনটা দরকার, আমরা কোনটা এফোর্ড করতে পারবো সেটার উপর বেস করে হচ্ছে আমরা ইউজ করে থাকি আর কি। তো সিআইসিটির মতো করে আমি যদি এখন যেহেতু সময় স্বল্প, তো আমরা একটু তাহলে আমাদের নেক্সট টপিকে চলে যাই। সো আমরা এই যে এখানে যে ডকার রেপোজিটরির কথা বলছিলাম, সো ডকার নিয়ে আহ, আমরা কতটুকু ফ্যামিলিয়ার আছি আমি ঠিক শিওর না। সো লেটস সে হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন আছে, লাইক এই যে ডেভঅপস ক্যারিয়ার পার্টটাকে যদি আমি একটা অ্যাপ্লিকেশন ধরি, এটা টু বি অনেস্ট এটা কোনো অ্যাপ্লিকেশন না। সো এই অ্যাপ্লিকেশনের মধ্যে লেটস সে হচ্ছে আমার আমার যত কোড আছে সব কোড গুলো থাকে, রাইট? সো এখন আমি চাচ্ছি যে আমি এটাকে কোড দিয়ে ওপেন করি। আমি একটু ভিএস কোড তো আমার লেটস হচ্ছে আমার এরকম সো আমাদের যেটা হয় যে আমার লেটস হচ্ছে আমার যে প্রজেক্ট আছে, লাইক আমার প্রজেক্টে কি থাকতে পারে, আমার প্রজেক্টে হচ্ছে আমার যে কোড গুলো আছে সেই কোড গুলো থাকে। সেটা খুব একটা বেসিক এক্সাম্পল অ্যাকচুয়ালি, এটা খুব আহামরি কিছু না। সো আমাদের যেই কোড বেস আছে সেই কোড বেসের বিহেভিয়ার যাতে অ্যাক্রস দ্য এনভায়রনমেন্ট সেম থাকে, এজন্য হচ্ছে আমরা ডকার বা কন্টেনারাইজেশন টেকনোলজি ইউজ করে থাকি মেইনলি। সো ডকার বা কন্টেনারাইজেশন অ্যাপ্লিকেশন মানে এই টুল গুলো বেসিক্যালি যেটা এনশিওর করে, লাইক হচ্ছে আমাদের যেটা প্রবলেম হয় স্পেশালি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, লাইক ডেভেলপাররা হচ্ছে ডিফারেন্ট মেশিনে থাকে, ডিফারেন্ট এনভায়রনমেন্টে থাকে, কেউ হচ্ছে লাইক ম্যাক ইউজ করে, কেউ লিনাক্স ইউজ করে, কেউ উইন্ডোজ ইউজ করে। তখন এই যে সবার জন্য একটা সবার যে ডেভেলপমেন্টের মানে ডেভেলপমেন্ট করার পর যে যেই সার্ভারটা বা আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে বেসিক্যালি যাতে সেম বিহেভ করে, এই জন্য হচ্ছে আমরা ডকার ইউজ করতে পারি। সো ডকার বেসিক্যালি যেটা করে, ডকার বেসিকলি হচ্ছে আমাদের লেটস আমার একটা নোড অ্যাপ্লিকেশন। সো আমার নোড অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে এই ডকার দিয়ে যখন আমরা বিল্ড করব, সে হচ্ছে নোডের যে আমাদের ফর এক্সাম্পল আমি যদি নোডের যদি 17.8 ভার্সন ইউজ করি বা লেটেস্ট ভার্সন যেগুলো 21 পয়েন্ট সামথিং ইউজ করি, সো এই যে 21 পয়েন্ট যে ভার্সনটা, এটার উপর বেস করে সে হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশনটা সেটাকে সে হচ্ছে আমার ইনস্ট্রাকশন ওয়াইজ সে বিল্ড করে দিবে, এবং সেটা হচ্ছে সব প্ল্যাটফর্মে সব জায়গায় সেম বিহেভ করতে সেম সেম বিহেভ করবে বেসিকলি, লাইক একই রকম বিহেভ করবে। লাইক যেহেতু আমরা এটাকে ডকার দিয়ে বিল্ড করতেছি, তো আমি যদি ডকার দিয়ে রান করি তখন হচ্ছে সে সেম বিহেভই করবে। সো ডকারের লাইক মেইন উদ্দেশ্য হচ্ছে এটা লাইক আমাদের যাতে অ্যাক্রস অল প্ল্যাটফর্ম যাতে আমাদের এটা সেম বিহেভিয়ারটা এনশিওর করা হয়। সো ডকারের ক্ষেত্রে যেটা হয়, লাইক আমরা ডকার যদি প্রথমে যদি দুইটা কোর কনসেপ্ট নিয়ে আলোচনা করি, সো ডকারে হচ্ছে মেইনলি আমরা যে আর্টিফ্যাক্টের কথা বলতেছি, অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশনকে বিল্ড করার পর যে আর্টিফ্যাক্টটা আসে সেটাকে বলা হয় হচ্ছে ডকার ইমেজ। আর
একইভাবে ডকার ইমেজ থেকে আমরা যখন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করব, সো ইমেজটা বেসিকলি হচ্ছে বলতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের একটা ব্লু প্রিন্ট। সো ব্লু প্রিন্টের মধ্যে হচ্ছে আমাদের সবকিছুই থাকে। সো বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের কোড থেকে শুরু করে কোন লাইব্রেরি বা কোন প্যাকেজ দরকার হবে বা কোন রান টাইম এনভায়রনমেন্ট দরকার হবে সবকিছুই থাকবে। এন্ড এই ইমেজ থেকে বেসিক্যালি আমি যখন আমার এই অ্যাপ্লিকেশনটাকে আমি স্টার্ট করব, তো সেটাকে বলবো হচ্ছে আমরা কন্টেইনার, সেটাকে বলা হয় হচ্ছে কন্টেইনার। সো ডকার কন্টেনার বেসিক তো হচ্ছে একটা আইসোলেটেড এনভায়রনমেন্টের মধ্যে আমার এই যে সার্ভারটা সেটাকে রান করে। সো ফর এক্সাম্পল আমি যদি একটা আপনাদেরকে দেখাই, লাইক বুঝার সুবিধাতে লেটস হচ্ছে আমাদের, সো আমরা যদি ডকারের আমরা যদি লাইক ডকারের হচ্ছে একটা পাবলিক রিপোজিটরি আছে। তো এই পাবলিক রিপোজিটরিতে অনেক অনেক ফ্রি ইমেজ পাওয়া যায়, লাইক আমাদের ফ্রি টু ইউজ। লাইক এখানে ফর এক্সাম্পল সব থেকে পপুলার হচ্ছে, ওয়ান অফ দ্য পপুলার হচ্ছে Nginx। সো আমরা যারা Nginx নিয়ে ফ্যামিলিয়ার আছে তারা জানে যে Nginx হচ্ছে একটা বেসিকলি রিভার্স প্রক্সি বা লোড ব্যালেন্সিং এর জন্য একটা খুব পপুলার টুল। সো আমি লেটস সে Nginx এর হচ্ছে আমি লেটেস্ট ভার্সনটা আমি আমার লেটেস্ট ইমেজটা যে আমি যেটা বললাম যে Nginx যারা হচ্ছে বিল্ড করছে তারা হচ্ছে Nginx এর যা যা দরকার হয়, লাইক যত রকমের প্যাকেজ, যত রকমের লাইব্রেরি সবকিছুকে প্যাকেজ করে তারা হচ্ছে Nginx এর যে ইমেজটা সেটাকে বিল্ড করছে। বিল্ড করার পরে আমাদের মতো পাবলিকদের যারা হচ্ছে এই ডেভেলপমেন্ট আমরা করি তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই Nginx যে ইমেজটা আছে সেটাকে হচ্ছে এরকম একটা জায়গায় স্টোর করছে। তো আমরা যারা লাইক যারা হচ্ছে নোড জেএস এর ডেভেলপমেন্ট করে তারা জানে যে এনপিএম এর মধ্যে আমাদের নোডের প্যাকেজ গুলা থাকে। তারপর যারা পাইথনে কাজ করে হচ্ছে একইভাবে হচ্ছে পাইথনের একটা হচ্ছে প্যাকেজ ম্যানেজ মানে প্যাকেজ রিপোজিটরি আছে পাই নামে। একইভাবে যারা জাভাতে কাজ করে তারা জানে যে ম্যাভেনের মধ্যে এরকম অনেক প্যাকেজ ট্যাকেজ পাওয়া যায়। তো একইভাবে ডকারের জন্য হচ্ছে যে মানে ডকার একটা লাইক ফ্রি রেপোজিটরি আছে, এরকম আরো অনেক রেপোজিটরি থাকতে পারে লাইক প্রাইভেট বা অনেক রেপোজিটরি, বাট ফ্রি রেপোজিটরি হচ্ছে বেসিক্যালি hub.docker.com এটা। So আমরা বেসিক্যালি এখানে এই যে Nginx যে ইমেজটা ছিল, লাইক এটা Nginx যারা ডেভেলপ করছে, লাইক এটা অফিসিয়াল ইমেজ যেহেতু লাইক Nginx এর যে ডেভেলপাররা তারাই হচ্ছে এটা এখানে স্টোর করছে। সো আমি যদি সেটাকে ইউজ করতে চাই তখন হচ্ছে আমার এই ইমেজটাকে হচ্ছে আমার মেশিনে নিয়ে আসতে হবে। সো আমরা যেটা করতে পারি লাইক ডকার পুল কমান্ড দিয়ে কোন একটা মেশিন ইমেজকে হচ্ছে আমাদের মেশিনে নিয়ে আসতে পারি। সো আমি এটাকে লাইক পুল করলাম। সো এখন দেখতে পাচ্ছি সে কি করতেছে, এখানে ডিফল্ট ট্যাগ নামে একটা মেসেজ দিচ্ছে যে সে ডিফল্ট ট্যাগ লেটেস্ট ইউজ করতেছে। এন্ড তারপর দেখলাম যে কিছু জিনিসপত্র ডাউনলোড হচ্ছে। সো এগুলো বেসিক্যালি হচ্ছে এই ইমেজ যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেকগুলো লেয়ার। আমরা যখন ইমেজ বিল্ড করি তখন হচ্ছে অনেকগুলো লেয়ার বিল্ড হয়। এন্ড এক একটা লেয়ার হচ্ছে বেসিক্যালি একটা আহ শাহ, মানে শাহ হচ্ছে একটা হচ্ছে লাইক একটা হচ্ছে লাইক শাহ স্ট্রিং, লাইক শাহ এনকোডেড স্ট্রিং, যেটা বেসিক্যালি ওই যে আমরা গিটে যেটা দেখলাম যে আমাদের ফাইল চেঞ্জের উপর বেস করে হচ্ছে আমাদের যে শাহের হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হয়। একইভাবে ডকারের ক্ষেত্রেও সেম আমাদের আমাদের যে ফাইল চেঞ্জেস বা আমাদের এটাকে বলা হচ্ছে মেনলি লেয়ার। সো আমাদের যতগুলো লেয়ার থাকে, তো ফর এক্সাম্পল এটা একটা লেয়ার হতে পারে, এটা একটা লেয়ার হতে পারে, এর প্রত্যেকটা লেয়ারের জন্য সে হচ্ছে এক একটা এই শাহ জেনারেট করে। এন্ড এই শাহের মধ্যে বেসিক তো হচ্ছে আমাদের কোন কোন ফাইল আছে বা কোন কোন কন্টেন্ট আছে সেগুলোর ডিটেইল ডেসক্রিপশন থাকে আর কি, বেসিক্যালি কন্টেন্ট এন্ড ডিটেইল যা যা থাকার সবকিছু থাকে। তো এখন আমার ইমেজটা পুল হয়ে গেছে। সো এখন এই যে আমরা এখানে যে ডিফল্ট ট্যাগের কথা বললাম, সো ডিফল্ট ট্যাগটা বেসিক্যালি কি জিনিস, আমরা যদি ভার্সনিং এর আমরা যদি লাইক এনপিএম এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এনপিএম বা পাই প্যাকেজ ইনস্টলেশনের সময় আমরা প্যাকেজ সেই প্যাকেজের ভার্সন বলতে পারি। একইভাবে ডকার ইমেজের ভার্সনের জন্য এই যে ট্যাগ যে কিওয়ার্ডটা সেটা ইউজ করা হয়। লাইক আমি যদি কোনো ট্যাগ পাস না করি বা কোনো ভার্সন না বলি, সে সবসময় লেটেস্ট ভার্সনটাকে সে হচ্ছে নিয়ে আসবে। আর যদি আমি বলে দিই ফর এক্সাম্পল এখানে আমরা যদি ডকার হাবে আবার যাই, এখানে দেখবো যে আমাদের প্রত্যেকটার এই যে আমাদের এখানে যতগুলো ট্যাগ মানে এখানে ইমেজ দেখা যাচ্ছে সবগুলো একটা ট্যাগ আছে। লাইক ফর এক্সাম্পল আমি যদি চাই যে এখানে এই যে এটাকে লাইক পুল করে আনতে, তখন আমি আমি আমার মেশিনে গিয়ে জাস্ট হচ্ছে এখানে এই কোলন দিয়ে যদি ট্যাগটা বলে দিই, তখন হচ্ছে সে এই ভার্সনটাকে আমার মেশিনে পুল করে নিয়ে আসবে। তো আমরা এখন সময় স্বল্পতার জন্য এটা দেখতে যাচ্ছি না। তো এখন আমরা যেটা বললাম যে ডকার ইমেজ থেকে আমরা যখন একটা কন্টেনার হচ্ছে আমরা একটা কন্টেনার রান করতে চাই, তখন আমাদেরকে বেসিক্যালি লাইক আমাদের ডকার ইমেজ থেকে লাইক আমরা হচ্ছে একটা কন্টেনার রান করতে পারি। সো কন্টেনার বেসিক্যালি যেটা করে যে আমাদের অ্যাপ্লিকেশনের যেই ইয়া আছে, লাইক আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটাকে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা রান করতে পারি, অর্থাৎ আমার সার্ভারটাকে হচ্ছে আমরা রান করতে পারি। সো এখন এটা আমরা কিভাবে করতে পারি, সো আমরা একটু আগে দেখলাম যে আমরা একটা Nginx হচ্ছে ইমেজ পুল করছি। সো লেটস আমি Nginx ইমেজ থেকে একটা কন্টেনার আমি রান করব। সো আমি যেটা করতে পারি খুব সহজে সেটা হচ্ছে ডকার রান Nginx কমান্ডটা আমি ইউজ করতে পারি। সো এটা দিলে বেসিক্যালি আমার Nginx এর যেই কন্টেনারটা ছিল, তো সেটার মধ্যে হচ্ছে এই ইমেজটা Nginx এর যে ইমেজটা ছিল সেই ইমেজের মধ্যে বলা আছে যে যখন কেউ কন্টেনার ক্রিয়েট করবে তখন অ্যাকচুয়ালি এই বেসিকলি Nginx হচ্ছে যেই
মানে স্টার্ট আপের যে কমান্ডটা, সেটা যারা এনজিনিক্স ইউজ করছে তারা হয়তো ফ্যামিলিয়ার থাকবো। সেটাকে বেসিক্যালি আমি যখন এই ইমেজ থেকে কন্টেনার ক্রিয়েট করবো, তখন হচ্ছে সেটা দিয়ে যাতে এই কন্টেনারটা স্টার্ট করে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ওয়ার্কার প্রসেস স্টার্ট হয়েছে। সো এটা কিন্তু nginx এর একটা মানে এটা কন্টেনার স্টার্ট করার বেসিক এক্সাম্পল। বাট প্রবলেম হচ্ছে কি যে আমি যদি এখন এটাকে অ্যাক্সেস করতে চাই, অ্যাকচুয়ালি আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি আমি এটাকে জাস্ট আমি কন্টেনারটা রান করছি। সো ডকার বেসিক্যালি যেটা করে সেটা যেটা বললাম যে একটা আইসোলেটেড এনভায়রনমেন্টে রান করে, সো যে সেখানে তার নেটওয়ার্কিং বা সবকিছু সেপারেট থাকে আমার হোস্ট মেশিনের থেকে। সো আমার আমার বেসিক্যালি যেটা আমরা আমরা যেটা খুব সিম্পলি করতে পারি, আমি যদি চাই যে আমার জিনিসটা হচ্ছে আমার হোস্ট মেশিনের লেটস আমার 1 2 3 4 এই পোর্টে হচ্ছে আমি এই ডকার যে কন্টেনারের মধ্যে যে লাইক এনজিনিয়ার সার্ভারটা রান করতেছে, আমি সেটাকে অ্যাক্সেস করতে চাই, তখন হচ্ছে আমি যেটা করতে পারি আমার হোস্ট মেশিনের 1 2 3 4 পোর্টের সাথে। So আমরা যারা nginx ইউজ করছি বা করি নাই তারা একটু জেনে নেই যে nginx হচ্ছে বাই ডিফল্ট 80 পোর্ট রান করে। তো আমি বলতেছি যে আমার হোস্ট মেশিনের 1 2 3 4 পোর্টের সাথে nginx এর হচ্ছে 80 পোর্টটা বাইন্ডিং হবে। তো এটা বলার পর আমি জাস্ট যদি এখন এন্টার চাপি, এন্টার চাপার পর আমি যদি আমার ব্রাউজারে চলে আসি, আমার ব্রাউজারটা হচ্ছে, সো আমি যদি এখানে আসি, সো আমি যদি এখন লোকাল হোস্ট হচ্ছে 1 2 3 4 যাই, তখন দেখবো আমরা এই যে আমাদের এইখানে লগের মধ্যে একটা আমাদের লগের মধ্যে দেখাচ্ছে যে আমাদের একটা রিকোয়েস্ট আসছে, এবং এখানে আমরা nginx এর যে ওয়েলকাম পেজটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা ছিল খুব বেসিক এক্সাম্পল। তো একইভাবে আমরা যদি কোনো ডকার ইমেজ বিল্ড করতে চাই, আমাদের এরকম কিছু ইনস্ট্রাকশন বলতে হবে। তো এটা এগুলার আমরা যারা আহ, এটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা ফ্যামিলিয়ারিটি, আমরা যদি কেউ আরো ডিটেলসে জানতে চাই, আমরা খুব ইজিলি হচ্ছে ডকার ডকুমেন্টেশন আছে, সো সেটা ফলো করলে খুব ইজিলি হচ্ছে আমরা বেসিকলি জানতে পারবো যে বেসিকলি হচ্ছে এই মানে আমরা ডকার ফাইলটা কিভাবে লিখতে পারি। তো এরকম ডকার ফাইল থাকলে আমরা ডকার বিল্ড কমান্ড ইউজ করে একটা ট্যাগ দিতে পারি। ট্যাগ দিয়ে বেসিকলি আমি বলতে পারি যে লাইক এটার নাম হবে হচ্ছে লেটস সে ওয়েবিনার। তারপর আমরা যে ভার্সনিং এর কথা বললাম, ট্যাগ ফর এক্সাম্পল এটা V1। সো এটা বলার পর আমি যখন বিল্ড কমান্ডে রান করবো, তখন বেসিক্যালি এটা যেটা করবে, আচ্ছা আমার এখানে এরর খাবে, এরর খাওয়াটা এক্সপেক্টেড। সো যেটা হবে যে আমাদের এই ইমেজটা হচ্ছে আমাদের লোকাল এই মেশিনে সেটা বিল্ড হয়ে যাবে। তো বিল্ড হওয়ার পর ফাইনালি যদি আমি এটাকে আমার কোথাও স্টোর করতে চাই, তখন হচ্ছে আমাকে এটাকে ডকার পুশ কমান্ড ইউজ করে বেসিক্যালি হচ্ছে আমার ওই ইমেজের যে নামটা, লাইক আমি যদি ওয়েবিনার কনসিডার করি, সেই ভিওনটাকে হচ্ছে আমার পুশ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের একটু এনশিওর করতে হবে যে আমরা যদি ডকার হাব ইউজ করি তখন আমাদের বাড়তি কিছু লাগবে না। বাট প্রাইভেট রিপোজিটরি হলে এখানে অনেক কিছু থাকতে পারে, লাইক আমি যদি গিটহাবের ইয়া করি, তখন হচ্ছে হয়তো গিটহাব লাইক GHCR.io এরকম কিছু কিছু একটা রিপোজিটরিতে হচ্ছে আমাদের পুশ করতে হবে। তখন এটার জন্য অথেন্টিকেশন বা অনেক কিছু দরকার হবে, এটা রিলেভেন্ট প্ল্যাটফর্মের উপরে বেস করে হচ্ছে এটা ডিফারেন্ট হতে পারে। তো আহ, মোটামুটি ডকার ফাইলে যদি আমরা ইনস্ট্রাকশন দেখতে চাই, তখন হচ্ছে আমি ডকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, লাইক আপনারা এটা দেখতে পারেন খুব ইজিলি, এখানে অনেক সুন্দরভাবে বলা আছে। সো মোটামুটি ইনস্ট্রাকশন গুলো হচ্ছে আপনারা এখান থেকে বুঝতে পারবেন, লাইক এখানে এটা খুব হিউম্যান ফ্রেন্ডলি এন্ড খুব ইজি টু রিড আর কি, ইজি ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো ডকার পুশ পুল বিল্ড বা হচ্ছে ডকার ইমেজ, যদি আমি এখন আমার মেশিনে কি কি ইমেজ আছে দেখতে চাই, তখন আমরা ডকার ইমেজেস কমান্ডটা রান করতে পারি। সেই ইমেজেস যে আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অনেক ইমেজ আছে। সেরকম আপনারা হচ্ছে পুল করে দেখবেন যে এরকম ইমেজেস রান করলে অনেক ইমেজ দেখাচ্ছে। একইভাবে ডকার পিএস কমান্ড রান করলে হচ্ছে আমার রানিং কন্টেনার গুলো দেখাবে, যে আমার কোন কোন কন্টেনার রানিং আছে। সেরকম অনেক অনেক কমান্ড আছে, আপনারা হচ্ছে আহ, এটা ডকার ডকুমেন্টেশনে খুব ইজিলি এগুলো হচ্ছে শিখে নিতে পারবেন। তো আমি আর বাড়াচ্ছি না, আমরা হচ্ছে তো আমাদের সিআইসিডি এবং আমাদের কন্টেনারাইজেশন টুল এগুলো যেমন ইম্পর্টেন্ট, সো এরকম হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করার জন্য আমাদের খুব পপুলার টুল হচ্ছে ট্যারাফর্ম। সো ট্যারাফর্ম বেসিকলি হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করার জন্য ইউজ করা হয়। সো এটার ডিটেলস এবং এটার কিছু এক্সাম্পল রাতুল দিবে। সো এটার জন্য অ্যাকচুয়ালি আমি আমাদের রিপোজিটরিতে এখানে ট্যারাফর্ম ডিরেক্টরিতে অলরেডি হচ্ছে এই বেসিক্যালি হচ্ছে আমি এখানে টেরাফর্মের কিছু কোড বা বয়লার প্লেট শেয়ার করছি আপনাদের সাথে। তো আপনারা এটা দেখে নিতে পারেন। তো রাতুল হচ্ছে আপনাদেরকে এখান থেকে গো থ্রু করবে যাতে আপনাদের জন্য ইজি হয় ব্যাপারটা। সো রাতুল, তুমি একটু টেরাফর্মটা গো থ্রু করো। হ্যাঁ, শিওর। আমি হচ্ছে, হ্যাঁ, সো টেরাফর্ম নিয়ে বলার আগে টেরাফর্মের অ্যাকচুয়ালি মানে কনসেপ্টটা কেন আসছে এটা একটু ছোট করে এক্সপ্লেন করি। আমি যখন শুরুতে গিট নিয়ে কথা বলতেছিলাম, আমি বারবার বারবার যেটা পুশ করতেছিলাম সেটা হচ্ছে যে গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। মানে হচ্ছে আমরা যে কোনো একটা কোডের ভার্জনিং করতে পারি। So, আমরা যখন হচ্ছে আমাদের ইনফ্রা ম্যানেজ করতেছি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলতে হচ্ছে আমাদের ডেটাবেস, আমাদের সার্ভার, আমাদের নেটওয়ার্ক কম্পোনেন্ট,
এই জিনিসগুলো যখন আমরা হচ্ছে মেনটেন করতেছি, আহ এগুলোকে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বলা হয় একটা প্ল্যাটফর্মের। ইনফ্রাস্ট্রাকচার যখন আমরা এগুলো নিয়ে মেনটেন করতেছি, এগুলা এক মানে নর্মালি আমি যদি এইসব টেরাফর্ম বা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ কোড এই কনসেপ্টটা না জানি, আমি কি করব? মানে মানে হোয়াটস দ্য ফার্স্ট থিং আই ডু? আমার কাছে যদি একটা এডাব্লিউএস এর অ্যাকাউন্ট থাকে, আমি হচ্ছে এডাব্লিউএস এর অ্যাকাউন্টে ঢুকবো, রাইট? আমার আই থিঙ্ক, হ্যাঁ, আমি একটা এডাব্লিউএস এর অ্যাকাউন্টে, হ্যাঁ, সো আমি একটা এডাব্লিউএস অ্যাকাউন্টে ঢুকবো। সো একটা এডাব্লিউএস অ্যাকাউন্টে ঢুকবো, ঢুকে হচ্ছে আমি কিছু বাটন ক্লিক করে হয়তো একটা সার্ভার লঞ্চ করব, একটা ডেটাবেস লঞ্চ করব, আমার একটা নেটওয়ার্ক ক্রিয়েট করব, সাবনেট ক্রিয়েট করব, নেট গেটওয়ে, ইন্টারনেট গেটওয়ে, এসব জিনিসপত্র নিয়ে হয়তো আমি কনফিগার করব, হুইচ ইজ ফাইন। এটা কোনো প্রবলেমের কিছু না। এটা করা, এটা মানে বেশিরভাগ মানুষ এভাবেই করে। আর প্রবলেমটা হয় যখন হচ্ছে আপনার ভলিউমটা বেড়ে যাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার যখন একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, মানে যখন হচ্ছে আপনার মাল্টিপল সার্ভিস আসতেছে, অনেক রকমের ডেটাবেজ আসতেছে, আপনার ডিফারেন্ট টাইপের, আপনার 10 12 15টার মতো সার্ভিস আপনি ইউজ করতেছেন, অ্যান্ড আপনার টিমে অনেক মানুষজন কাজ করে, আপনার ইনফ্রা টিমে, আপনার ডেভেলপার টিমে। সো কন্টিনিউয়াসলি আপনার ইনফ্রাতে চেঞ্জ হচ্ছে। ইনফ্রাতে চেঞ্জ হওয়ার জন্য আপনার হচ্ছে কন্টিনিউয়াস আপডেট করা লাগতেছে সবকিছু। তো এটা করার একটা ওয়ে হচ্ছে কি, আমি কনসোলে ঢুকে জাস্ট ক্লিক করে সার্ভার ডাটা লঞ্চ করে দিলাম, সার্ভারের কনফিগারেশন চেঞ্জ করে দিলাম, সার্ভারের সাইজ বড় করে দিলাম। বাট প্রবলেম হচ্ছে, আমি এটাকে ক্লিক অপস বলে। আমি এখন যে আপনাকে যে জিনিসটা বললাম, এটাকে ক্লিক অপস বলে। মানে আমি ক্লিক করে করে সবকিছু করে ফেলবো, যেটা ক্লাউড প্রোভাইডারদের কনসোলের থ্রুতে করে, সবাই করা যায়। ইভেন আপনারা যারা ক্লাউড প্রোভাইডার ইউজ না করে হয়তো শেয়ার্ড ভিপিসি ইউজ করছে, ফর এক্সাম্পল সি প্যানেল অনেকে ইউজ করেন। তো ওখানে কি, ওখানে সব কনফিগার করা থাকে, আপনি জাস্ট গিয়ে গিয়ে ক্লিক ক্লিক করে করে, আপনার মানে সব টুল দেওয়া থাকে, আপনি জাস্ট গিয়ে গিয়ে ক্লিক করে করে টুলগুলো হচ্ছে কনফিগার করে নেন। সো প্রবলেম হচ্ছে যে যখন আপনার এটা বারবার করা লাগবে, রিপ্রোডিউসেবল একটা সিস্টেম লাগবে, মানে হচ্ছে যে আমার একই কাজ আমি 100 বার করলে আমার সেম রেজাল্টই লাগবে। আমার মানে আমি চাই না যে আমার ইনফ্রা আজকে একরকম কালকে আরেক রকম হয়ে যায়। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা সলিউশন হচ্ছে, আমরা লিখে রাখি ইনফ্রা, যে কি কি হবে, এটা আমরা কনসোলে গিয়ে ক্লিক না করে করে আমরা এটা রিটেনে রেখে দিই। কেমনে কি হবে, কারণ রিটেনে রাখলে তো যে কেউ এসে এটা পড়তে পারতেছে, এখানে কি কি কনফিগারেশন করা আছে, এখানে কয়টা সার্ভার ক্রিয়েট করা আছে, এখানে কি এসএসএইচ কি অ্যাড করা আছে কিনা, এখানে কোন নেটওয়ার্কের আন্ডারে এটা ক্রিয়েট করা হয়েছিল, এই জিনিসগুলো আমরা লিখে রাখি। এখন লিখে রাখারও অনেক রকমের ওয়ে আছে, যে কিভাবে লিখে রাখা যায়। ধরেন আমি এই যে অর্ফিস ভাই একটু আগে যে ডকার হাব দেখালো, এরকম এডাব্লিউএস সিএলআই আছে কিন্তু একটা, হ্যাঁ। এডাব্লিউএস এর সিএলআই কি করে? এডাব্লিউএস এর সিএলআই কিন্তু বেসিকলি মানে আপনি এডাব্লিউএস এর যত সার্ভিস আছে, একটা ক্লাউড প্রোভাইডার এক্সাম্পল দিচ্ছি, যে এডাব্লিউএস এর এক্সাম্পল দিচ্ছি, ওদের সবকিছু আপনি সিএলআই দিয়ে করতে পারবেন। আপনি ওতে কনসোলে যাওয়া লাগবে না, আপনি মানে ভিতরে নিজের শেল থেকে, এই যে যেমন দেখেন এখানে যে ইসি2 ইনস্টেন্স, সে মানে একটা ভিএম সে ক্রিয়েট করতেছে, স্টার্ট করতেছে, পাবলিশ করতেছে, অনেক কিছু, এই সবগুলো জিনিস সে কনসোল থেকে করতেছে। তো আমি কি করতে পারি, আমি হচ্ছে একটা স্ক্রিপ্ট লিখতে পারি, যে স্টার্ট ইনস্ট্যান্স, একটা স্ক্রিপ্ট লিখলাম হচ্ছে ক্রিয়েট ইনস্ট্যান্স বা ক্রিয়েট ভিএম বা ক্রিয়েট ডেটাবেস, এরকম একটা ইনস্ট্যান্স ফাংশন লিখে রাখলাম, যে হচ্ছে গিয়ে এরকম একটা ফাংশন কল করে দিবে। প্যারামিটার আমরা সবাই যারা টুকটাক প্রোগ্রামিং করছি আমরা জানি ফাংশন গুলো কিভাবে কাজ করে। এভাবে কিন্তু করা যায়। মানে আমি যেটা বললাম যে প্রবলেমটা হচ্ছে, আমি ক্লিক অপস এর প্রবলেমটা হচ্ছে আমার রিপ্রোডিউসিবল করা যাচ্ছে না, আমার হিউম্যান এরর বেশি থাকতেছে। আমি যখন অনেক লার্জ স্কেলে যখন আমি একটা ইনফ্রা ম্যানেজ করতে যাব, তখন এত কনফিগারেশন, এত কিছু ইনফ্রার আমরা হচ্ছে ম্যানুয়ালি, এটা ইম্পসিবল, বেসিক্যালি রিপ্রোডিউস করা সম্ভবই না। ধরেন একজন পুরো একটা প্রজেক্ট সেট আপ করে গেল, সে কোম্পানি ছেড়ে চলে গেল, আরেকজন এসে সে কেন কখন কোথায় কি করছে, কোথায় কোন কনফিগারেশন আছে, এই যে একটু অর্ফেস বলে ইঞ্জিনিক্স, ইঞ্জিনিক্স এর কনফিগারেশনে কি আছে, আমার ফ্লাস্কের সার্ভার রান করার জন্য আমার কোন রকমের কোন সাইজের সার্ভার লাগতেছে, সে কেন এই সাইজের সার্ভারটা নিল, হয়তো আমি সবকিছু সবসময় আমার অ্যাক্সেস কোথায় কি আছে না আছে, মানে আমার একটা ক্লিয়ার যদি আমার একটা ভিউ দরকার হয়, তখন আমার হচ্ছে ক্লিক অপস, আমার ওই মানে অপশনটা নাই। তো এই জন্যই আসছে হচ্ছে রিটেন ডকুমেন্ট, সবচেয়ে ভালো যেটা রিটেন ডকুমেন্ট। এই যে ইসি2 বা আমি একটা পাইথন স্ক্রিপ্ট লিখে, কোনো ম্যাজিক স্ক্রিপ্ট লিখে আমি জিনিসগুলো সলভ করে ফেলি।
এটাও কাজ করে। তাহলে টেরাফর্ম বা পুলুমির মতো ইনফ্রাস্ট্রাকচার এজ আ কোড, এটার জন্য স্পেসিফিক কিছু টুল কেন আসছে? এটার জন্য স্পেসিফিক টুল আসছে এই আমরা যে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখার যে ভেজালটা, হ্যাঁ, এই যে আমি বললাম যে একটা স্ক্রিপ্ট লিখে ফেললাম বা একটা ফাংশন পাইথন কোড লিখে ফেললাম, এটাও তো আমার মেনটেন করতে হবে, এটাও তো আমার নিয়মিত আপডেট করতে হবে। কেন আপডেট করতে হবে? যেমন আজকে এখানে এডব্লিউএস দিয়ে রাখলো যে এডব্লিউএস ইসি2 ইনস্ট্যান্স ডেসক্রাইব ইনস্ট্যান্স, এরকম একটা, এই যে এখানে সে হচ্ছে এটা দিয়ে রাখলো, হ্যাঁ, ডেসক্রাইব ইনস্ট্যান্সেস। পরশুদিন সে এসে এখানে ডেসক্রাইব ইনস্ট্যান্সেস না দিয়ে ডেসক্রাইব ইনস্ট্যান্স করে দিল। তখন মানে এটা তো এডব্লিউএস এর এপিআই, রাইট? আমি জাস্ট একটা খুব সুপারফিশিয়াল লেভেলের এক্সাম্পল দিচ্ছি। তো তখন আমার আবার স্ক্রিপ্ট গুলো গিয়ে হচ্ছে আমার চেঞ্জ করতে হবে। সো আমার অ্যাজ এন ইঞ্জিনিয়ার, আমার প্রোডাক্ট টিমের বা আমার ডেভঅপস টিমের একটা কাজ হচ্ছে কি প্রোডাক্টকে হেল্প করা। আমি নতুন ইনফ্রা টিনফ্রা ম্যানেজ করবো। সো আমার যদি এগুলোতেই প্রচুর সময় চলে যায়, যে কোথায় এজ বাদ দিছে, কোথায় ওরা নতুন একটা প্যারামিটার অ্যাড করছে, এগুলো সারাক্ষণ আমার মাথার মধ্যে হচ্ছে, আমার টিমের হচ্ছে সময় নষ্ট হবে বেসিকলি। তো এইগুলা সলভ করার জন্যই হ্যাশিকর্প হচ্ছে একটা টুল নিয়ে আসছে, সবচেয়ে পপুলার যেটা, সেটা হচ্ছে ওপেন সোর্স ছিল, এখন বিজনেস লাইসেন্সের আন্ডারে আসে। এটা হচ্ছে টেরাফর্ম একটা টুল। টেরাফর্মের মতো আরো কিছু টুল আছে, পুলুমি আছে, শুধু এডব্লিউএস এর একটা টুল আছে, ক্লাউড ফরমেশন আছে। এছাড়াও আরো কিছু আই থিঙ্ক টুল আছে, যে খুবই পপুলার কিছু টুল আছে, যেমন ইভেন অ্যানসিবলও একটা আইএসসি টুল। মানে অ্যানসিবল আর টেরাফর্ম ডিফারেন্ট কাজে ইউজ করা হয়, বাট দিন শেষে সেও একটা হচ্ছে আইএসসি টুল, মানে রিটেন ডকুমেন্ট রেখে তারা হচ্ছে আমার ইনফ্রা ম্যানেজ করে। So এখন আমি বলি যে কাজটা সে কিভাবে করে। তো আমি আমার ডকুমেন্ট, রিটেন ডকুমেন্ট আমি লিখলাম রিটেন রিটেন ইনফ্রা ইনফ্রা ডিজাইন বলি এটাকে, হ্যাঁ, ডিজাইন, ডিজাইনই বলি, যে আমি রিটেন একটা ইনফ্রা ডিজাইন করলাম, যে একটা ডেটাবেস, একটা সার্ভার টার্ভার এগুলো দিয়ে। দেন আমি এটা টেরাফর্মকে দিয়ে দিব। টেরাফর্ম কি করবে? টেরাফর্ম কথা বলবে কার সাথে? আমার হয়ে, আমার পক্ষ হয়ে সে এডাব্লিউএস এর সাথে টক্স টু এডাব্লিউএস। এডাব্লিউএস কি করে? এডাব্লিউএস হচ্ছে ক্রিয়েটস মাই ইনফ্রা অ্যাকর্ডিং টু মাই ডিজাইন। সো এটাই একটা আইএসসি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ টুল, টেরাফর্মের মতো একটা টুলের মেইন গোল হচ্ছে এটাই। এখানে এখন মেইন সুবিধা কি? আমি হচ্ছে আমার এই 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 এখানে টক টু এডাব্লিউএস অর জিসিপি অর অ্যাজুর, ডাজেন্ট ম্যাটার, অনেক মানে প্রোভাইডার আছে, মানে মোটামুটি যতগুলো ক্লাউড প্রোভাইডার আমরা চিন্তা করতে পারি, ডিজিটাল ওশান বলেন আপনার, মানে মানে সব ক্লাউড প্রোভাইডারেরই টেরাফর্মের হচ্ছে টুল আছে। So আমি যেটা করি, আমি হচ্ছে টেরাফর্মের একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটাকে বলে হচ্ছে এইচসিএল, হ্যাঁ, এইচসিএল হ্যাশিকর্প ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা হচ্ছে এইচসিএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ওই ল্যাঙ্গুয়েজে আমি হচ্ছে আমার ইনফ্রাটা লিখি, যে আমার 3টা সার্ভার, 2টা ডেটাবেস, এগুলো দরকার। টেরাফর্মের সাথে আমার বলেই যে এটা হচ্ছে এডাব্লিউএস এ ক্রিয়েট করব। সো টেরাফর্ম হচ্ছে এডাব্লিউএস এর সাথে কথা বলে আমার ইনফ্রাটা আমার অ্যাকাউন্টে গিয়ে ক্রিয়েট করে দিবে। অবশ্যই আমাকে তার ক্রেডেনশিয়াল এগুলো দিতে হবে টেরাফর্মকে। সো মেইন সুবিধাটা যেটা হচ্ছে আমার স্ক্রিপ্ট লেখার সাথে, এখানে মেইন সুবিধাটা হচ্ছে এই যে রিটেন ইনফ্রা ডিজাইন, রাইট? এখন কালকে আমি নাই, আমার টিমের কেউ একজন গিয়ে কি করলো, সে হচ্ছে, এটা কিন্তু খুবই কমন একটা সিনারিও, সে হচ্ছে এখানে গেল, হ্যাঁ, আমার এডাব্লিউএস কনসোলে গেল, গিয়ে সে ম্যানুয়ালি ঢুকে সে হচ্ছে আমার ডেটাবেজের সাইজ ইনক্রিজ, ডিবি সাইজ, সে ডেটাবেজের সাইজটা বড় করে দিল, কনফিগারেশনটা চেঞ্জ করে দিল সে ম্যানুয়ালি। কারণ কনসোল অ্যাক্সেস তো অবশ্যই আছে আমাদের, করতে পারে, তার অ্যাডমিন অ্যাক্সেস যদি থাকে, বা তার যদি অ্যাডমিন অ্যাক্সেস না, তার যদি এনাফ পারমিশন থাকে, সে হচ্ছে এই কাজটুকু সে করতে পারবে। তাহলে কি হইলো, আহ, আমার যে রিটেন ইনফ্রা আমি যেটা লিখে দিছিলাম, আর আমার যে ক্লাউডে যেটা আছে, এটার মধ্যে কিন্তু হচ্ছে একটা মিসম্যাচ হয়ে গেছে, একটা ড্রিফট হয়ে গেছে। সো টেরাফর্ম হচ্ছে স্মার্ট এনাফ, সে হচ্ছে এই ড্রিফটটা ডিটেক্ট করতে পারে। সে হচ্ছে আপনাকে বলতে পারবে যে তোমার ইনফ্রাতে একটা ড্রিফট আছে, আমি হচ্ছে তোমার ডিবি সাইজটা ছোট করে দিচ্ছি। সে তখন বলবে যে সে ড্রিফট অ্যালার্ট জেনারেট করবে একটা, মানে ড্রিফট, আমি যখন রান করব আবার তাকে চেক করব, সে হচ্ছে একটা ড্রিফট ড্রিফট অ্যালার্ট থাকবে, অ্যালার্টের মতো। কি লিখতেছি,
অ্যালার্ট, এন্ড ব্রিফটার আগে সে বলবে যে আই ওয়ান্ট টু ডিক্রিজ ডিক্রিজ দ্য ডিবি সাইজ, ডিবি সাইজ ডিবি সাইজ অ্যাজ পার দ্য রিটেন ডকুমেন্ট। ডু ইউ ওয়ান্ট মি টু প্রসিড, এটাই সে করবে। হ্যাঁ, সে হচ্ছে আপনাকে এই জিনিসটা জিজ্ঞেস করবে যে আমাকে যেটা দেওয়া হয়েছিল ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি কি এটা চেঞ্জ করবো কিনা। তাতে যখন ওই যে একটা প্ল্যান রান করা হয় টেরাফর্মে, সো ডু ইউ ওয়ান্ট মি টু প্রসিড, সো আপনি যদি বলেন যে হ্যাঁ, তাহলে সে হচ্ছে রিটার্ন ডকুমেন্টের মতো করে সে হচ্ছে আপনার টিভি সাইজটা ছোট করে দিবে। আপনি তো ম্যানুয়ালি বাড়াইছেন, আপনার টিমে কেউ বা আপনি কোনো একটা কারণ হয়তো বাড়াইছেন এটা। ওর আপনি কি করতে পারেন, আপনার কাছে আরেকটা অপশন, সেটা হচ্ছে আপনি এই যে এটা দেই, আপনার কাছে আরেকটা অপশন সেটা হচ্ছে আপডেট দ্য রিটেন ডকুমেন্টেশন, আপডেট দ্য রিটেন, আপডেট দ্য ডিজাইন, ইনফ্রা ডিজাইন, ডিজাইন কনফিগারেশন। তো আপনার কাছে দুইটা অপশন, একটা হচ্ছে আমি এটা ছোট করে দিবে ও, আর অথবা সে হচ্ছে ইনফ্রা ডিজাইনটা হচ্ছে সে আপনি আপডেট করে দিতে হবে, এরকম আপনাকে এই অ্যালার্টটা জেনারেট করবে। এটাতে যেটা কি হয় সেটা হচ্ছে যে আপনার যে ইনফ্রাটা সবসময় হচ্ছে যে রিটার্ন ডকুমেন্ট ওইটার সাথে হচ্ছে সে ট্রু থাকে। এন্ড আমরা যে একটু আগে গিটের যে বেনিফিট গুলো বললাম, এই রিটার্ন ডকুমেন্ট পুরোটাই হচ্ছে ভার্সন কন্ট্রোল ম্যানেজড, এটা হচ্ছে ভার্সন কন্ট্রোল। এই পুরো জিনিসটা হচ্ছে ভার্সন কন্ট্রোল। তার মানে কি, আমি যদি একটা চেঞ্জ পুশ করি যে ডিবি সাইজ ইনক্রিজড, এটার হিস্ট্রি থাকতেছে, কোনো কারণে যদি আমার এটা রিভার্ট করা লাগে আমি এটা রিভার্ট করে ফেলতে পারতেছি, এবং আমি পুরো জিনিসটা যখন করব আমার হচ্ছে টেরাফর্ম হচ্ছে অটোমেটিক্যালি আমার ইনফ্রাতে চেঞ্জ করে দিবে। সো টেকনিক্যালি, আমি টেকনিক্যালি বলছি, টেকনিক্যালি আমার অ্যাকচুয়ালি কনসোলে গিয়ে কিছু চেঞ্জ করা লাগে না। আমার সবকিছু হচ্ছে আমি রিটার্ন ডকুমেন্ট, এই যে গিট হাবের মধ্যে আমি হচ্ছে ডকুমেন্ট আকারে, রিটার্ন ডকুমেন্ট আকারে হচ্ছে আমি এগুলা রেখে দিতে পারতেছি। সো এটাই হচ্ছে আমার একটা খুবই পাওয়ারফুল হচ্ছে একটা কাজ টেরাফর্মের। সো এই সেম কাজটা পুলুমি করে, পুলুমিতে সিমিলার কাজ। পুলুমিও একটা টেরাফর্মের মতো টুল, আইএসি টুল, ইনফ্রা ইনফ্রা ম্যানেজ করে। ওখানে হচ্ছে আপনি হচ্ছে পাইথন, জাভাস্ক্রিপ্ট এসব ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবেন, যেটা আই থিঙ্ক এখন টেরাফর্মও দেয়। বাট ওপেন টুফু একটা টুল আছে, এটা টেরাফর্মের ওপেন সোর্স ভার্সন। ক্লাউড ফরমেশন আছে কি, ক্লাউড ফর্ম, এই টেরাফর্ম দিয়ে যেটা বললাম যে আপনি এডব্লিউ, জিসিপি, অ্যাজুর সবকিছু করতে পারবেন, ক্লাউড ফরমেশন দিয়ে হচ্ছে শুধু দেখা যায় এডব্লিউ স্পেসিফিক জিনিসপত্র করা যায়, এটা এডব্লিউএস ওদের ওদের জন্য বানাইছে। বাট প্রিন্সিপাল পুরো জিনিসটা হচ্ছে সেম। এখন আরেকটা মেন সুবিধা যেটা হচ্ছে, আপনি এই প্ল্যানটাকে, এই যে রিটেন ডকুমেন্ট ইনফ্রা, এটাকে প্ল্যান বল, মানে এই ডকুমেন্টটাকে যখন আমরা রান করি এটাকে প্ল্যান রান করানো বলে। এইটাকে আমি যতবার রান করি, ডাজেন্ট ম্যাটার হাউ মেনি টাইমস, ও হচ্ছে সেম রেজাল্ট দিবে, সেম সেম আউটপুট, সেম ইনফ্রা আউটপুট থাকবে আমরা। মানে আমি এটাকে 100 বার যদি রান করি, আর আমি যেখানে যদি বলি আমার একটা ডিবি ক্রিয়েট করো, রিটেন ডকুমেন্টে একটা আছে, সে একটাই ক্রিয়েট করবে। বাট অ্যানসিবল যে টুলটা, অ্যানসিবলের মতো যে টুল, বা আমি যদি স্ক্রিপ্ট লিখি, এরা হচ্ছে এত স্মার্ট না। তারা হচ্ছে মানে আপনি যদি 100 বার রান করেন, সে 100টা ডেটাবেস ক্রিয়েট করে বসে থাকবে। তো তখন আপনি স্ক্রিপ্টে কি হ্যান্ডেল করতে হবে, যে চেক করো যে ডেটাবেস অলরেডি ক্রিয়েট করা আছে কিনা, যদি ক্রিয়েট করা থাকে তাহলে ক্রিয়েট করার দরকার নাই, মানে আপনার নিজের এসব লজিক সবকিছু হ্যান্ডেল করা লাগবে। টেরাফর্ম হচ্ছে এই কাছে স্টেট, একটা স্টেট কনসেপ্ট আছে টেরাফর্মের, সে হচ্ছে স্টেটের সহকারে এই জিনিসটা হচ্ছে যে মেনটেন করে। এবং টেরাফর্মের আরো হচ্ছে কিছু টুকটাক আরো কিছু বেনিফিট আছে, যে আপনার ইনফ্রাটা একসাথে কতজন চেঞ্জ করতে পারবে, আহ কি কি চেঞ্জ কিভাবে করতে পারবে, কার পারমিশন আছে টেরাফর্মে প্ল্যান রান করা, এই জিনিসগুলো হচ্ছে আমরা করতে পারবো। So, আমি কুইক ছোট একটা এক্সাম্পল দেখাই আমাদের যেই ডকুমেন্টেশনটা এখানে আছে, হ্যাঁ ওখানে থেকেই আমি হচ্ছে একটা ছোট এক্সাম্পল রেডি করে রাখছি। এটা হচ্ছে আমি একটু দেখাই, সেটা হচ্ছে আহ আমার এটা লাগবে না। হ্যাঁ, সো টেরাফর্মে আমার হচ্ছে ডিফারেন্ট ব্লক থাকে, আমাদের টেরাফর্মে ব্লক এগুলোকে হচ্ছে আমার ডিফারেন্ট টাইপের ব্লকস থাকে। তো এটা হচ্ছে একটা রিসোর্স ব্লক, যেমন এখানে হচ্ছে একটা ডেট আউটপুট ব্লক আছে। আউটপুট মানে হচ্ছে প্রিন্ট, টেরাফর্মের আউটপুট প্রিন্টটাকে আউটপুট বলে।
সো এখানে একটু আগে আমার এখানে আরেকটা আমি ইয়া করছি, সেটা হচ্ছে এখানে একটা ডেটা ব্লক ছিল। সো এই ডিফারেন্ট ব্লকগুলো দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের কাজ করি। সো ডেটা ব্লক দিয়ে কি করে, ডেটা ব্লক দিয়ে হচ্ছে আমরা এক্সিস্টিং এডব্লিউএস এ যেমন আমার অলরেডি একটা ভিপিসি ক্রিয়েট করা আছে, একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা আছে, আমরা নেটওয়ার্কে ডেটাটা ফেচ করে নিয়ে আসি। রিসোর্স ব্লক দিয়ে কি করে, আমি হচ্ছে এগুলো টেরাফর্ম ম্যানেজ, মানে টেরাফর্ম দিয়ে আমি কিছুটা ক্রিয়েট করতেছি বা ম্যানেজ করতেছি, ক্রিয়েট ডেস্ট্রয় আপডেট ডাজন্ট ম্যাটার, আমি বেসিক্যালি টেরাফর্ম দিয়ে জিনিসটা ম্যানেজ করতে চাচ্ছি। আর আউটপুট কি, আউটপুট হচ্ছে আমি এখানে যাই করতেছি এগুলো যদি আমি প্রিন্ট দিয়ে দেখতে চাই, ভ্যারিয়েবল প্রিন্ট, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট, পাইথনে যে প্রিন্ট স্টেটমেন্ট, জাভা সিস্টেম ডট আউটপুট, এই এক্স্যাক্টলি সেম ভাবে হচ্ছে টেরাফর্মে হচ্ছে আউটপুট দিয়ে আমরা হচ্ছে এই জিনিসগুলো করতে পারি। এবং এখানে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই আউটপুট গুলোকে আমরা পাস করতে পারবো আরেকটা রিসোর্স ব্লকের মধ্যে, মানে এই একটা আউটপুট আমি আরেক জায়গায় পাস করতে পারবো, জাস্ট লাইক ভ্যারিয়েবল যেরকম আমরা ডিক্লেয়ার করে এক জায়গা থেকে আরেক জায়গায়, গ্লোবাল ভ্যারিয়েবলের মতো টাইপ অফ জিনিসটা, খুবই ইউজফুল এই জিনিসটা। তো আমি এখন একটু দেখিয়েছি, মানে আমার হচ্ছে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে মাই টেরাফর্ম ইনস্ট্যান্স। এটা আমি জাস্ট নাম দিছি, একটা এএমআই দিলাম, ইনস্ট্যান্সের টাইপ দিলাম, সাবনেট দিলাম, এগুলো এডাব্লিউএস স্পেসিফিক কিছু কনফিগারেশন। অবশ্যই আপনি যদি জিসিপি তে যান বা অ্যাজুরেতে যান বা ডিজিটাল ওশানে যান, জিনিসটা কনফিগারেশন ডিফারেন্ট হবে, বাট দিন শেষে কনসেপ্টটা সেম। আমি একটা ভিএম লঞ্চ করতেছি, একটা ভার্চুয়াল মেশিন লঞ্চ করতেছি, আর আমি হচ্ছে একটা অ্যাসোসিয়েট পাবলিক আইপি অ্যাড্রেস, আমি হচ্ছে এটা এই জিনিসটা আপাতত আমি একটু সরাই রাখি। সো অ্যাসোসিয়েট পাবলিক আইপি অ্যাড্রেস মানে কি, আমি মেশিনটাতে একটা পাবলিক আইপি অ্যাড্রেস দিব কিনা, যাতে আমি পাবলিকলি মেশিনটা অ্যাক্সেস করা যাবে কি যাবে না। সো আমি যদি এটা ম্যানুয়ালি করতে যাইতাম আমার অনেক কাজ করতে হইতো, সেটা হচ্ছে আমি একটু লগ ইন করে দেখাই। আমাদের সময় মনে হচ্ছে আজকে ওভার হয়ে যাবে, বাট একটু দেখাই। টেরাফর্ম খুবই ইন্টারেস্টিং একটা চেক করে নিচ্ছি। টেরাফর্ম খুবই মানে আমার কাছে অ্যাটলিস্ট, আমার কাছে মানে টেরাফর্মের কনসেপ্টটা খুবই মানে ইন্টারেস্টিং মনে হয় আর কি। খুবই মানে পাওয়ারফুল একটা টুল। টেরাফর্ম ছাড়া কমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার মানে ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, পাসওয়ার্ডটা ভুলে গেছি। আচ্ছা, পাইছি, হ্যাঁ। উম, তো আমি যদি সেম কাজটা করতে যাই, আমার হচ্ছে এডাব্লিউএস এর কনসোলে গেলে আমার হচ্ছে এই, আমি হচ্ছে লঞ্চ ইনস্টেন্সে গিয়ে আমি হচ্ছে এই সেম কাজগুলো এখানে ম্যানুয়ালি হচ্ছে পুট করবো। এই যে আমার মাইক্রো ইনস্ট্যান্স সাইজ কি হবে, সিকিউরিটি গ্রুপ কি হবে না হবে, সবকিছু হচ্ছে আমি ম্যানুয়ালি হচ্ছে আমার করতে হবে। এবং চিন্তা করেন, এটা যদি আমার 100 বার করা লাগে মাসের মধ্যে, এটা মানে এরর কতটুকু এরর প্রোন হবে পুরো জিনিসটা। এটা তো সিম্পল একটা কনফিগারেশন, যেমন অ্যাডভান্স সেটিং এ গেলে এখানে আরো অনেক কনফিগারেশন আছে। সো আপনার যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে, তখন তো জিনিসটা মেনটেন করা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা এখন যেটা করি, আমি হচ্ছে আমার কোডটা রান করি। আচ্ছা, মাই টেরাফর্ম ওয়েবিনার ইনস্ট্যান্স লিখে রাখি, ওয়েবিনার। টেরাফর্ম এর এখানে আমি অলরেডি, আমার এখানে কিছু কনফিগারেশন করা আছে, আমি একটু গো থ্রু করতেছি। সেটা হচ্ছে যে আমি এই যে প্রোভাইডার দিয়ে রাখছি,
সেটা হচ্ছে, যেটা বললাম আমি অ্যামাজনের সাথে কথা বলবো, আমি অ্যামাজনটা দিয়ে রাখছি। আর ব্যাকএন্ডটা আপাতত আমি একটু ইগনোর করি, আজকে যেহেতু সময় নাই, এটা আমি আপাতত ইগনোর করি। আমার এখানে যেহেতু কনফিগার করা, আমি রেখে দিছি। সো ব্যাকএন্ডটা বেসিক্যালি যেটা বললাম যে এটা দিয়ে আমরা ম্যানেজ করি যে একসাথে কতজন আমার ইনফ্রাতে চেঞ্জ করতে পারবো, মানে আমিও চেঞ্জ করতেছি একদম এট সেম টাইম, আমার টিমমেটও চেঞ্জ করতেছে, বা আমি কিছু একটা চেঞ্জ করে ফেললাম, এটা আমার টিমমেটরা জানবে কিভাবে? সো আমরা এই জন্য একটা সেন্ট্রালাইজড কোথাও হচ্ছে আমাদের চেঞ্জ গুলো রাখি, যাতে হচ্ছে সবাই যাতে সিঙ্ক থাকে। সো এটা দিয়ে আমরা বেসিক্যালি এই কাজটাই করি। এখানে কিছু কনফিগারেশন পাস করা লাগছে, যেটা আমরা ফর নাও আজকে ইগনোর করতেছি। সো আমি এখানে যেটা করবো যে টেরাফর্ম ইনিট কমান্ডটা রান করব। তো সে যেটা করতেছে, সে হচ্ছে ওই যে এডাব্লিউএস এর সাথে যখন আমি কথা বলবো, ওই যে এডাব্লিউএস এর এন্ড পয়েন্ট এপিআই যেগুলো আছে এডাব্লিউএস লিখে রাখছে, ওগুলো হচ্ছে সে এখন ডাউনলোড করতেছে। বেসিক্যালি ওই যে প্রোভাইডার প্লাগইন গুলো সে হচ্ছে ডাউনলোড করতেছে, এবং এই যে হ্যাশিকর্ড থেকে এডাব্লিউএস এর হচ্ছে এই যে ভার্সন যেটা আমি বলছি, ওইটা হচ্ছে সে ইনস্টল করতেছে। এই যে হ্যাশি গল্পের হচ্ছে ভার্সনটা ইনস্টল করতেছে। সো এই প্রোভাইডার, এই যে আমি যখন এটা ইনস্টল করলাম, এখানে কিন্তু একটা এই যে একটা এই যে প্রোভাইডার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এখানে প্রোভাইডার ইনফরমেশন গুলো আছে, আবার টেরাফর্ম স্টেট ফাইল একটা ক্রিয়েট হয়েছে। সো স্টেট ফাইলে এখন কিছু তেমন কিছু নাই, খালি মোটামুটি এগুলো হচ্ছে বেসিক কিছু টেরাফর্মের ব্যাকএন্ড, মানে আমার ইনফ্রাতে কিছু নাই। তো আমি এখন এই ইনফ্রাটা আমি ক্রিয়েট করি। সো গিট, গিট না, টেরাফর্ম, টেরাফর্ম প্ল্যান রান করে। প্ল্যান হচ্ছে বেসিক্যালি ভ্যালিডেট করা, মানে আমি হচ্ছে মানে সে এক্সিকিউট করবে না, সে আমাকে জানাবে যে সে কি কি চেঞ্জ করতে যাচ্ছে। এটা হচ্ছে কি বলে, আচ্ছা এখানে একটা এরর দিচ্ছে যে আমি এই যে এখানে নামটা আমার আপডেট করতে হবে। হ্যাঁ, তো প্ল্যান হচ্ছে বেসিক্যালি আমাকে ওই প্ল্যানটা সে শো করে, নামটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সে হচ্ছে নামটা হচ্ছে আমাকে সে শো করবে। হ্যাঁ, তো আমরা একটু প্ল্যানটা গ্রো থ্রু করি। প্ল্যানটাতে কি বলতেছে যে একটা একটা এই যে ওয়েবিনার টেরাফর্ম ইনস্ট্যান্স ক্রিয়েট হবে, ওইটাতে হচ্ছে একটা এএমআই আছে, আবার হচ্ছে এই যে একটা ইনস্ট্যান্স টাইপ আছে, আর হচ্ছে সাবনেট টাবনেট এগুলো আমরা বলে দিছি, আর হচ্ছে এই নামটাও দিয়ে রাখছে টেরাফর্ম ইসি টু ইনস্ট্যান্স, যেটা হচ্ছে আমার মেশিনটার নাম হবে। আর এখানে অনেকগুলো আছে হচ্ছে কি নোন আফটার অ্যাপ্লাই, মানে কি এই ইনফরমেশন গুলো তার কাছে এখনো নাই। যেমন কি একটা ইনফরমেশনের কথা বলি, যেমন হচ্ছে ধরেন এই যে IPv6 অ্যাড্রেস, হ্যাঁ, মানে এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা তার কাছে এই ইনফরমেশনটা তার এই যে বা পাবলিক আইপি যেটা, হ্যাঁ, এখন মেশিনটা তো এখনো ক্রিয়েটই হয়নি। তো এটা তার সেই ইনফরমেশন সে পাবে কিভাবে? তার কাছে তো ইনফরমেশনটা এখন আসার কথা না, মেশিনটা ক্রিয়েট হওয়ার পরেই তো পাবে। তো এমন যে ইনফরমেশন গুলো যেগুলো একটা রিসোর্স ক্রিয়েট হওয়ার পরে পাবো, এগুলো হচ্ছে সে এভাবে নোন আফটার অ্যাপ্লাই দিয়ে লিখে রাখে। মানে আমার তো কোনোভাবে জানা, মানে আমি তো কোনোভাবে জানবো না একটা মেশিনের আইপি কি হবে, যেহেতু এটা র্যান্ডমলি এডব্লিউএস অ্যাসাইন করবে। তো আমার কাছে যদি মনে হয় যে আমার প্ল্যানটা ঠিক আছে, আমি হচ্ছে অ্যাপ্লাই করে দিই প্ল্যানটা। তো প্ল্যানটা অ্যাপ্লাই করলে সে হচ্ছে আবার প্ল্যানটা রান করবে, রান করে আমার কাছে আবার একটা লাস্ট একটা পারমিশন চাবে যে আমি কি ইনফরমেশনটা রিসোর্সটাকে আমি হচ্ছে ক্রিয়েট করবো কিনা। এই যে আমি ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার পরে সে হচ্ছে এখন প্ল্যানটুকু হচ্ছে ক্রিয়েট করতেছে, ইনস্টেন্সটা ক্রিয়েট করতেছে। আমি আমার কনসোলে যাই, আমি আমার কনসোলে গিয়ে হচ্ছে আমার রিজিয়ন চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু ডিফল্ট রিজিয়নে ক্রিয়েট করতেছি। এই যে আমার যে এই যে এটা এগুলো তো আমার আগের, আমি হচ্ছে হ্যাঁ এই যে টেরাফর্ম ইসি টু ইনস্টেন্স, কারণ এটা নামটা এটা কেন হয়েছে, কারণ আমি এই যে এখানে নামটা দিয়ে রাখছিলাম, এই যে ট্যাগস এর এখানে নাম দিয়ে রাখে। সো এডব্লিউএস এ ইনস্টেন্সের নামটা একটা ট্যাগ হিসাবে সে ধরে নেয়, একটা লেভেলের মতো ধরে নেয়। সো দেখেন এখানে যে নামটা ওয়েবিনার টিএফ ইনস্টেন্স, এটা হচ্ছে টেরাফর্মের ইন্টারনাল, এটা এডব্লিউএস এর সাথে না, এটা টেরাফর্মের নিজস্ব ব্যাপার। আর এটা হচ্ছে এডব্লিউএস এর সাথে তার কথাবার্তা, সে কোন নামটা দিবে আমাকে আমার মেশিনটাকে। সো আমার মেশিনটা কিন্তু রানিং, আমার মেশিনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো একই সেম ভাবে আমি যদি মেশিনের কনফিগারেশনে কোনো আপডেট করতে চাই, আহ মেশিনের কনফিগারেশন যদি কোনো আমি আপডেট করতে চাই, ফর এক্সাম্পল আমি মেশিনের নামটা চেঞ্জ করে দিই, কেয়ার ফ্রম ওয়েবিনার, মেশিনের নামটা আমি চেঞ্জ করে দিলাম। আমি এখন আবার প্ল্যানটা হচ্ছে আমি আবার রান করে দেখিয়েছি। সো লাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি হচ্ছে এখনই শেষ করে দিব, সেটা হচ্ছে যে যেমন ও কিন্তু এই যে ওয়ান টু চেঞ্জ দেখাচ্ছে আমাকে, হ্যাঁ, ওয়ান টু চেঞ্জ দেখাচ্ছে কি কনফিগারেশনে আমি হচ্ছে
ওয়েবিনার করেছে, যে টেরাফর্ম EC2 ইনস্ট্যান্স থেকে ওয়েবিনার EC2 ইনস্ট্যান্স হয়ে গেছে। সো ও বলতেছে যে ও যদি এটা এখন অ্যাপ্লাই করে মেশিনটার নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ও আমাকে বেসিক্যালি এটাই বলছে যে টেরাফর্ম EC2 থেকে ওয়েবিনার EC2 হয়ে যাবে। সো আমি যদি ইয়েস দিই, সে হচ্ছে নামটা আপডেট করে দিবে। সো এটা হচ্ছে টেরাফর্ম এর কোডে আমি চেঞ্জ করলাম। আরেকটা যেটা বললাম, যে আমার একটা টিমমেট গিয়ে ম্যানুয়ালি হচ্ছে, সে গিয়ে যদি হচ্ছে এখানে যদি চেঞ্জ করে দেয়, আমি ওইটাও দেখাই। সেটা হচ্ছে আহ এই যে ওয়েবিনার ইনস্টেন্স হয়ে গেল। সো এটা আমি চেঞ্জ করে, এটা আমি করে দিলাম হচ্ছে মাই EC2 ইনস্টেন্স করে দিলাম। আমার কোনো একটা টিমমেট করে দিল, মানে সে, আমি জাস্ট খুবই বোঝার জন্য খুবই সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি এটা আরো মানে ইউজুয়ালি এত সিম্পল হয় না। তো আমি যদি এখন প্ল্যানটা রান করি, টেরাফর্মের আমার লিখে করে আছে কি ওয়েবিনার, কিন্তু আমার একটা টিমমেট গিয়ে চেঞ্জ করে দিল, মাই ইস্যু ইনস্টেন্স করে দিল পুরো জিনিসটাকে। এখন টেরাফর্মে কিন্তু এটা ধরতে পারা উচিত। টেরাফর্ম কিন্তু আমাকে বলবে যে আনওয়ান্টেড চেঞ্জ আসছে, এই যে সে কিন্তু ধরে ফেলছে যে মাই ইস্যু ইনস্টেন্সটা এটা কিন্তু আমার কাছে নাই, আমার কাছে আছে ওয়েবিনার। সো আমি কিন্তু এটাকে হচ্ছে ওয়েবিনার করে দিব। ও আমাকে এটাই বলতেছে, মানে আমি তোমার টিমমেট বা যে কনসোল থেকে যে চেঞ্জটা করছে এটা আমি ওভাররাইড করে দিব। এরকম আমাকে এটাই বলতেছে। এই লাইনটার মানে হচ্ছে এটাই, যে ওয়ান টু চেঞ্জ মানে হচ্ছে এটাই। সো এটাই সবচেয়ে পাওয়ারফুল, যে আমার কনসোল থেকে যদি কেউ কোনো কিছু একটা চেঞ্জ করে, হয়তো কোনো সে টেস্ট করতেছে, হোয়াট এভার ফর সাম রিজন, সে পরবর্তীতে চেঞ্জ করলো না, বা কোনো কিছু একটা সে টেস্ট করে সে মানে একটা ভ্যারিয়েবলে সেট করছে যে এটা আমাদের জন্য কাজ করে, ডেটাবেসের এই সাইজটা আমাদের জন্য কাজ করে, তখন হচ্ছে আমরা টেরাফর্মে গিয়ে হচ্ছে আহ কোডে আপডেট করে দিতে পারি। আর যদি দেখি যে এটা টেম্পোরারি চেঞ্জ ছিল, কোনো কিছু একটা টেস্ট করার জন্য, POC করার জন্য, একটা MVP জন্য সে টেস্ট টেস্ট করছিল, টেরাফর্ম হচ্ছে, আমি যেহেতু টেরাফর্ম আমার সোর্স অফ ট্রুথ, মানে আমার কোডটা হচ্ছে আমার সোর্স অফ ট্রুথ, আমি এটাকে সবসময় আমার মানে ট্রু, কি বলে, মানে নর্থ স্টার ধরে নিব, যে এটা তো এখানে যা থাকবে তাই সত্যি, এটা ট্রান্সফর্ম হচ্ছে ধরে নিবে। আমার কনসোলের ম্যানুয়াল চেঞ্জ গুলো আমি ডিসকার্ড করার চেষ্টা করবো, মানে আমরা ডিসকারেজ করবো যাতে কনসোলের থ্রুতে যাতে কোনো চেঞ্জ না হয়। কেউ যদি কনসোলের থ্রুতে কোনো চেঞ্জ করেও সাথে সাথে যাতে এখানে চেঞ্জ করে দেয়। আমি যদি এখানে মাই দিয়ে চেঞ্জ করে দিই, দেখেন আমি যেটা মাই EC2 ইনস্টেন্স করে দিলাম, মানে আমি কনসোলে একজন চেঞ্জ করে দিচ্ছি, আমি দেখলাম যে ইটস ফাইন, আমি কোডে চেঞ্জ করে দিই, নট আ বিগ ডিল। এখন কিন্তু আর কোনো চেঞ্জ দেখাম না। এখন টেরাফর্ম বলবে যে, বলা উচিত এই যে নো চেঞ্জেস, ইউর ইনফ্রাস্ট্রাকচার ম্যাচেস দ্য কনফিগারেশন। সো খুবই কুইক একটা এক্সাম্পল দিলাম যে কিভাবে বোথ ওয়ে জিনিসটা কাজ করে। আমার ক্লাউড থেকেও টেরাফর্মে মেসেজ আসে, টেরাফর্ম থেকেও ক্লাউডে হচ্ছে বেসিক্যালি মেসেজ বা হচ্ছে ইনফরমেশন পাস হয়। এবং এই পুরো কাজটা টেরাফর্ম করে হচ্ছে, টেরাফর্মের একটা স্টেট ফাইল থাকে। যে স্টেট ফাইলটাতে যদি আমি যাই এখন, এই যে স্টেট স্টেট ম্যানেজমেন্টের থ্রুতে হচ্ছে সেই কাজটুকু করে। এই পুরো কাজটুকু হচ্ছে সে স্টেট ফাইলের থ্রুতে হচ্ছে করবে। এখন এখানে এই স্টেট ফাইলটা আবার ওই স্টেট ফাইলটা না, এই স্টেট ফাইলটা হচ্ছে আমার আমি যেটা ক্লাউডে রাখছি, EC2 তে রাখছি, আমি চাইলে স্টেট ফাইলটা এখানে নিয়ে আসতে পারি। এরকম কি যেন একটা কমেন্ট ছিল ফুল করার, টেরাফর্ম স্টেট। এই যে আমি কিন্তু এই আমার স্টেট ফাইলটা আমি এখানে চাইলে একটা ফাইলের রাইটও করতে পারি, মাই স্টেট ডট। এই যে আমি যদি আমার স্টেটে যাই, এই যে স্টেট ফাইলটাই টেরাফর্ম কিন্তু মেনটেন করে। এই যে এখানে কিন্তু সে সব আমি কোডে যা যা ছিল সবকিছু কিন্তু টেরাফর্ম স্টেট ফাইলটা দিয়ে হচ্ছে মেনটেন করে। সো টেরাফর্মের মানে স্টেট ফাইলটা দিয়ে টেরাফর্ম রিয়েল লাইফ ইনফ্রার সাথে আমাদের কোডের যে কোনো ড্রিফটিং হচ্ছে কিনা, এই জিনিসটা হচ্ছে টেরাফর্ম স্টেটের থ্রুতে মেনটেন করে। যেটা আমার হয়তো আমি স্ক্রিপ্ট লিখলে এই স্টেট ইন্টারমিডিয়েটের স্টেপটা হয়তো মিসিং থাকতো, অথবা অ্যানসিবলেরও হচ্ছে এরকম একটা অ্যাডভান্স, অ্যাডভান্স বলতেছি মানে কি একটা ফ্যান্সি ফিচার নাই আর কি, যে স্টেট ম্যানেজমেন্টটা নাই। বাট অ্যানসিবলের কথা একটু বলি, কারণ যেহেতু আইএসসি টপিকে কথা বলতেছি, অ্যানসিবলের কাজ আর টেরাফর্মের কাজ ডিফারেন্ট। টেরাফর্মের কাজ হচ্ছে ইনফ্রা ম্যানেজ করা, অ্যানসিবলও সিমিলার কাজ করে, এখানে আমি যা যা দেখেছি তাই করে। বাট অ্যানসিবল হচ্ছে কনফিগারেশন ম্যানেজ করে। তার মানে কি, যে আমার হয়তো একটা জেনকিন সার্ভার লঞ্চ করতে হবে, হ্যাঁ, সে টেরাফর্ম হচ্ছে আমার VMটা লঞ্চ করে দিবে, ওইটার মধ্যে ঢুকে
জেনকিন সার্ভার ইনস্টল করতে কি কি লাগবে? আমার হয়তো জাভা লাগবে, আমার হয়তো প্রজেক্ট রান করার জন্য পাইথন লাগবে, নোড লাগবে। এই জিনিসগুলো হচ্ছে অ্যানসিবল করে দিবে, বা অ্যানসিবলের থ্রুতে আমরা মানে অ্যানসিবলের প্লে বুক রান করা যায়, প্লে বুকের থ্রুতে আমরা ইভেন ডেপ্লয়মেন্টও করতে পারি। তো অ্যানসিবলেরও অনেক মানে অনেকগুলো ইউজফুল আছে। বাট এই সেম কাজটা আমি অ্যানসিবল দিয়ে করতে পারতাম, আবার এই সেম কাজটা যে জেনকিন্স ইনস্টল করা এটাও আমি টেরাফর্ম দিয়ে করতে পারবো। বাট দিজ আর টু ডিফারেন্ট টুলস, এদের গোল ডিফারেন্ট। এরা সেম কাজের জন্য বানানো হয় নাই। একটা কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট টুল। সো অনেকে এটা কনফিউজ করে ফেলে যে অ্যানসিবল আর টেরাফর্ম তো সেম ভাবে সেম কাজই করে, দুইটাই আইএসি, তাহলে আমি কেন দুইটা মানে ইউজ করব? কারণ দুইটার ফিচার সেট ডিফারেন্ট। অ্যানসিবলে কিছু স্পেশাল ফিচার আছে যে হচ্ছে ওই যে কনফিগারেশন ম্যানেজমেন্টে সে হেল্প করে। সে অনেক তার কাছে খুব সুন্দর সুন্দর ফিচার যেগুলো টেরাফর্মের কাছে নাই, কারণ দুইটার গোল হচ্ছে ডিফারেন্ট। সো টেরাফর্ম নিয়ে আজকে আর কিছু বলবো না, অনেক আই থিঙ্ক অনেক কিছু বলে ফেলছি। আমাদের কি আর সময় আছে? সময় থাকলে আই থিঙ্ক অরফিয়াস ভাই অল্প করে কুবারনেটিস নিয়ে কথা বলতে পারেন, সময় না থাকলে আই থিঙ্ক হবে না আজকে আর। অলরেডি ওভারডিউ হয়ে গেছি, হ্যাঁ, বাট একটু ব্রিফ দিতে পারি আমি টেলিকো নিয়ে, জাস্ট ফর 5 মিনিটস। যেহেতু আজকে অনেক কিছুই ডিসকাস করছি, এটা একটু শেষ করে ফেলতে। সো হ্যাঁ, তাহলে কুইকলি অরফিয়াস ভাই শেষ করে দিন। একটা মিনিট। ওকে, সো আহ, আমরা হচ্ছে তখন ডকার নিয়ে কথা বলছিলাম। সো ডকারে যেটা হয়, লেটস সে হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন, আমার হচ্ছে একটা ফ্রন্ট এন্ড আছে, বা আমার, হ্যাঁ, আমি একটা অ্যাপ্লিকেশন কনসিডার করি, so আমার আবার ব্যাক এন্ড আছে। সো ঠিক আছে, এখন আমার যে ব্যাক এন্ডটা, লেটস হচ্ছে আমার ব্যাক এন্ডের মধ্যে আবার একটু উপরের দিকে দিয়ে দিই। সো লেটস হচ্ছে আমার ব্যাক এন্ড অ্যাকচুয়ালি একটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার ফলো করে। সো মাইক্রো সার্ভিস মানে হচ্ছে এটার আন্ডারে অনেকগুলা সাব আইসোলেটেড সার্ভিস থাকবে, যেগুলো প্রত্যেকটার হচ্ছে একটা আলাদা রেসপন্সিবিলিটি থাকবে। সো লেটস আমার একটা সার্ভিস এ আছে, সার্ভিস বি আছে, বা সার্ভিস সি আছে, ঠিক আছে। So আমি একটা আমি আমি সুন্দর মতো করতেছি না, আপনারা বুঝছেন কি? সো এই তিনটা সার্ভিস আছে। সো এরকম আমি যখন হচ্ছে এগুলোকে ডকার দিয়ে ম্যানেজ করতে যাব, তখন হচ্ছে যেটা, আমি যখন ডকার বিল্ড করলাম, রিপোজিটরিতে পুশ করলাম, সবই করলাম, বাট আমি যখন ইউজ করতে যাব, আমি যদি ডকার রান দিয়ে ইউজ করতে চাই বা ডকার কম্পোজ দিয়ে ইউজ করতে চাই, তখন যেটা প্রবলেম হবে যে আমার এগুলার লাইফ সাইকেল বা এগুলার ম্যানেজমেন্ট গুলো অনেক হ্যাসেল হয়ে যাবে। সো কুবারনেটিস বেসিক্যালি হচ্ছে একটা এই কন্টেনারাইজেশন অর্কেস্ট্রেশন টুল। অর্থাৎ আমরা যে কন্টেনার গুলো আমরা হচ্ছে ক্রিয়েট করব, মানে আমরা যে ইমেজ গুলো আমরা ক্রিয়েট করব, সেখান থেকে যে কন্টেনার গুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করবে বা সার্ভ করবে, সেই কন্টেনার গুলো লাইফ সাইকেল বেসিক্যালি কুবারনেটিস দিয়ে ম্যানেজ করা যায় খুব ইজিলি। সো এই জন্য এটাকে বলা হয় কুবারনেটিস মানে কন্টেনার অর্কেস্ট্রেশন টুল। সো যেটা হয় যে কুবারনেটিস এর ক্ষেত্রে হচ্ছে সব থেকে স্মলেস্ট ইউনিট হচ্ছে বলা হয় পড। সো স্মলেস্ট ইউনিট বলা হয় হচ্ছে পড। সো একটা পডের মধ্যে মাল্টিপল কন্টেনার থাকতে পারে। So, আমার একটা পডের মধ্যে সেটা লেটস আমার একটা পড, এটা একটা পডের মধ্যে হচ্ছে আমার দুটা কন্টেনার থাকে। So, এর মধ্যে আমার লেটস হচ্ছে একটা হইতে পারে আমাদের এনজিনিক্স কন্টেনার, যেটা বেসিকলি হচ্ছে আমাদের লোড ব্যালেন্স, আমাদের হচ্ছে একটা রিভার্স প্রক্সি হিসেবে কাজ করবে। আবার একটা থাকতে পারে আমাদের লেটস হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। সো এই যে আমি উম, যে পডের কথা বললাম, সো পড হচ্ছে কুবারনেটিস স্মলেস্ট ইউনিট। সো পড বেসিক্যালি যেটা করে, যেটা আমরা এতক্ষণ মানে আমরা যেটা বললাম সেটার উপর বেস করে যদি আমি বলি, so আমার যে অ্যাপ্লিকেশন বা আমাদের যে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড মাইক্রো সার্ভিস গুলো আছে, সেগুলোকে বেসিকলি হচ্ছে আমরা এই পরের থ্রুতে আমরা কুবারনেটিসে রান করবো। এখন এই পড দিয়ে আমরা রান করলাম, সবই করলাম, বাট আমাদের তো এটাকে অ্যাকচুয়ালি সামহাও এক্সপোজ করতে হবে, রাইট? সো এই যে পডের সাথে কমিউনিকেশন করা, এই পডের সাথে কমিউনিকেশন করার জন্য হচ্ছে আমাদের আবার সার্ভিস নামে কুবারনেটিস একটা কনসেপ্ট আছে। সো আমরা যদি একটা সার্ভিস ইউজ করি, সো সার্ভিস বেসিকলি যেটা করবে যে আমার এমন হতে পারে যে আমার, so আমরা আমরা যেটা একটু আগে বললাম যে কন্টেনার গুলো লাইফ সাইকেল ম্যানেজ করার জন্য কুবারনেটিস ইউজ করা হয়। সো লেটস সে সিলেকশনটা খুব বাজে। সো লেটস সে হচ্ছে আমার এটাকে ছোট করে ফেলি একটু। সো লেটস সে হচ্ছে আমার এরকম দুইটা পড আছে, ঠিক আছে, আমার এরকম দুইটা পড আছে। এখন এই দুইটা পডের মধ্যে আমি
আমি যদি লোড ব্যালেন্সিং করতে চাই বা আমার যে রিকোয়েস্ট ইনকামিং রিকোয়েস্ট আসবে, সো ইনকামিং একটা রিকোয়েস্ট আসলো, আমি চাচ্ছি যে এটা এই দুইটা পডের মধ্যে লোড ব্যালেন্সিং করতে। সো আমি এই জন্য এখানে কুবারনেটিস সার্ভিস নামে একটা কনসেপ্ট আছে। সো সার্ভিস বেসিক্যালি যেটা করবে সে হচ্ছে আহ, তার যে ইন্টারনাল যে অ্যালগোরিদম আছে, তার কিছু অ্যালগোরিদম আছে, তো সেই অ্যালগোরিদম গুলোর উপর বেস করে সে হচ্ছে কোন পডটা অ্যাভেলেবল আছে এবং কোনটা রিকোয়েস্ট সার্ভ করতে পারবে সেটাতে রিকোয়েস্ট ফরওয়ার্ড করবে। এখন এই সার্ভিসটা খুব ডিফারেন্ট টাইপের হয়। সো সার্ভিসটা হইতে পারে আমার ক্লাস্টার আইপি, যেটার আইপিটা বেসিক্যালি হচ্ছে আমাদের কুবারনেটিস ক্লাস্টারের মধ্যেই থাকবে। তারপর নোড পোর্ট হইতে পারে, তারপর লোড ব্যালেন্সার হইতে পারে। এখন আমি যদি আমার অ্যাপ্লিকেশনটাকে পাবলিকলি এক্সপোজ করতে চাই, সো অর্থাৎ আমি যদি লেয়ার 7 ট্রাফিক আমি যদি হচ্ছে হ্যান্ডেল করতে চাই, তখন হচ্ছে কুবারনেটিস সার্ভার ইনগ্রেস নামে একটা কনসেপ্ট আছে। তো ইনগ্রেস বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে আমাদের এইচটিটিপি বা এইচটিটিপিএস ট্রাফিক যেটা, সেটাকে হচ্ছে বেসিক্যালি আমাদের যে সার্ভিস নামক যেই কম্পোনেন্টের কথা বললাম তার কাছে ফরওয়ার্ড করে, এবং সার্ভিস বেসিক্যালি হচ্ছে পডের কাছে সেই রিকোয়েস্টটা ফরওয়ার্ড করে থাকে। তো এইভাবে আমাদের মোটামুটি কুবারনেটিস এর যেই লাইফ সাইকেলটা বা আমাদের হচ্ছে কন্টেনার ম্যানেজমেন্টটা এভাবে কাজ করে। আর কুবারনেটিসে যেটা আমরা হচ্ছে মানে আর্কিটেকচারটা যেভাবে কাজ করে আমরা যদি সেটা নিয়ে বলি, তো আমি লেটস একটু নিচের দিকে যাই। সো লেটস হচ্ছে আমাদের কুবারনেটিস যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের একটা কন্ট্রোল প্লেন থাকে। ঠিক আছে, তো একটা কন্ট্রোল প্লেন থাকে। তো এই কন্ট্রোল প্লেনের মধ্যে কিছু কম্পোনেন্ট থাকে, লাইক এরসিডি থাকে, তারপর হচ্ছে এপিআই সার্ভার থাকে, এরকম কিছু আমাদের হচ্ছে কুবারনেটিসে কিছু মানে তাদের হচ্ছে যে কুবারনেটিস মানে কুবারনেটিসটা যখন হচ্ছে বিল্ড করা হয়েছে, তখন হচ্ছে এই টাইপের কিছু লাইক বেসিক তো হচ্ছে বাইনারি হচ্ছে এই কন্ট্রোল প্লেনের মধ্যে বেসিকলি থাকে আর কি। তো এটা বেসিকলি হচ্ছে আমাদের এই ক্লাস্টারটাকে হচ্ছে কন্ট্রোল করে আর কি। তো এরকম আরো কিছু আছে, like হচ্ছে এপিআই সার্ভার, এইচসিডি টাইপের কিছু। তো এখন এই কন্ট্রোল প্লেনটা যেটা করে সেটা হচ্ছে আমাদের আরো কিছু ওয়ার্কার থাকে। তো ওয়ার্কার গুলা বেসিকলি আমরা একটু আগে যে যে পডের কথা বললাম, এই পড গুলা মেনলি হচ্ছে এই ওয়ার্কারের মধ্যেই রান করে। সো ওয়ার্কারের মধ্যে আবার কিউবলেট থাকে এন্ড আমাদের যে পড এগুলো থাকে। তো তারপর হচ্ছে কিউব ডিএনএস এগুলো থাকে। সো এখন যেটা হয় যে আমাদের এই কন্ট্রোল প্লেনটা সে আমাদের যদি এরকম অনেকগুলা ওয়ার্কার গুলো বেসিক্যালি কিছুই না, একটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। সো কন্ট্রোল প্লেন যেটা করে সে হচ্ছে এই অ্যাভেলেবিলিটি বা ডিফারেন্ট জিনিসপত্রের উপর চেক করে সে হচ্ছে বেসিক্যালি আমার কোন পডটা কোথায় রান হবে সেটা হচ্ছে সে ডিসাইড করে। সো আমার এটা হইতে পারে যে কখনো এটা আমার একটা পড হচ্ছে কখনো এই ওয়ার্কারের মধ্যে আসলো, ঠিক একইভাবে আমার আরেকটা পড হচ্ছে আমার আরেকটা পড হচ্ছে লেটস সে এটাতে সো আমার একটা পড হচ্ছে এখানে আসলো। সো এই কুবারনেটিস এর আর্কিটেকচারটা হচ্ছে এভাবে কাজ করে যে একটা কন্ট্রোল প্লেন থাকে, সে বেসিকলি হচ্ছে ডিফারেন্ট মেট্রিক্স এর উপর বা ডিফারেন্ট জিনিসপত্রের উপর বেস করে হচ্ছে আমাদের এই যে পড গুলো আছে সেগুলোকে স্কেডিউল করে থাকে। এন্ড ফাইনালি হচ্ছে আমরা এরকম আমাদের অ্যাপ্লিকেশন গুলোকে এরকম ডিফারেন্ট কুবারনেটিস এর ভাষা হচ্ছে আমরা নেম স্পেস দিয়ে আইসোলেট করতে পারি, যে এক একটা নেম স্পেসে হচ্ছে আমার লেটস সে হচ্ছে আমার যে ব্যাকএন্ড আছে তার লেটস সে হচ্ছে আমার লগ ইন সার্ভিস নামে একটা সার্ভিস থাকতে পারে, সে হচ্ছে একটা নেম স্পেসে থাকলো। একইভাবে আমার হচ্ছে প্রেসিশন সার্ভিস হচ্ছে আমার নিউজ ফিড। ঠিক আছে, এই নামে হচ্ছে একটা সার্ভিস থাকলো। সো এই দুইটাকে হচ্ছে আমরা নেম স্পেস দিয়ে আইসোলেট করতে পারি। সো কুবারনেটিস খুব ব্রিফ ছিল এটাই, বাট কুবারনেটিস হচ্ছে অনেক মানে সময় নিয়ে আমাদের ডিসকাশন মানে না করলে অ্যাকচুয়ালি অনেক কিছুই বোঝা যায় না। তো আহ, এর বাইরে যদি কারো জানা থাকে অবশ্যই ডকুমেন্টেশন ফলো করতে পারেন। খুব কুবারনেটিসে খুব ইজি টু মানে লাইক ইজি টু আন্ডারস্ট্যান্ড ডকুমেন্টেশন আছে, তো এটা দেখে হোপফুলি আপনারা বুঝতে পারবেন। সো হ্যাঁ, আজকের মোটামুটি ক্লাসের ডিসকাশন আমাদের এতটুকুই ছিল। সো এর বাইরে আমরা মনিটরিং বা লগিং আমরা আমাদের অবশ্যই সেট আপ করবো। আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারটাকে বেসিক্যালি হচ্ছে যাতে আপ এন্ড রানিং আছে কিনা এবং কোন স্টেটে আছে এবং কোনো ফেলিওর বা প্রবলেম আছে কিনা। তো সেগুলোর জন্য ডেটাডগ, আইওস, তারপর হচ্ছে ডাইনাট্রেস, এই টাইপের হচ্ছে অনেক টুলস আছে, সেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো মোটামুটি হচ্ছে আমাদের আজকে টুলস এন্ড সার্ভিসেস নিয়ে ওভারভিউ এতটুকুই ছিল। তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ অরফিয়াস ভাই আর রাতুল ভাই। আর প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের আজকের সেশনটা, এখনো অনেকেই আমাদের সাথে আছেন। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকে আমাদের ওয়েবিনারে যে বিষয়বস্তু ছিল এটা নিয়ে আপনারা একটা প্রপার আইডিয়া পেয়েছেন। সো এর বাইরে আপনারা হয়তো জানেন আমরা অরফিয়াস ভাই এবং রাতুল ভাইকে নিয়ে ইন্টারেক্টিভ কেয়ারসে আমাদের ডেভঅপস ক্যারিয়ার পাথ ব্যাচ 3 শুরু করতেছি। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, চ্যাটে আমি অলরেডি কয়েকবার লিংক দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। যদি কারো ভালো লাগে আপনারা যে কোনো সময় ইন্টারেক্টিভ কেয়ারসের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন।
সো সবাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ। রাতুল ভাই, অর্ফিস ভাই, আপনাদেরকে ধন্যবাদ। এখন যদি ভাই পারমিশন দেন তাহলে আজকের সেশনটা আমরা এখানে এন্ড করবো। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক লম্বা একটা সেশন ছিল। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ everyone।